লজ্জা লাগে আসলে। যে ১৪০০ কোটি টাকা আছে অথচ একটা মাঠ নাই। কই তুই ক? জিজ্ঞাসা না কে? জিগা এখন আমারে কইতে। আমি তো বলে জিগাইছি, জিগাইছি টাইম দিয়ে জিগাইতেছি। কইরা পারফর্ম মানে কি পারফর্ম করতে হবে এটাও জিগা। এটা হচ্ছে, ওইটা হচ্ছে, এটা করে ফেলতেছি, ওইটা করে ফেলতেছি। আমার মতো ভাই কথাটা বন্ধ করে দেন। করে বলেন আমরা এটা করেছি। বুয়েটের মাঠে আমরা ম্যাটে বাংলাদেশ টিমের প্র্যাকটিস ম্যাচ চলতেছে। মাশরাফি আমার টিমে। মাশরাফি তো ছোটবেলা থেকে ভেরি স্মার্ট কিড, হ্যাঁ? কয় চাচা উড়ায়-মুড়ায় দিমু না। আমি সাকিবের কথা বলি। যে এটা একদিন আসলো, "সুর ভাই বল দেন।" বল করল, ৬ টা বল করল, "নেন বল করব না।" আমি "কিরে?" কয়, "না বল করতে ভালো লাগছে না।" দিয়ে দিছে। টাইমকে আমি ঘন্টার পর ঘন্টার বল করছি DHS এর মাঠে। রিয়াদ তো আমার সাথে আন্ডার ঢাকা মেট্রো থেকে ডেভেলপ করছে আমি দেখছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন যে আপনি একটা ছেলে ২ টা ছেলে ধরেছে। একটা মাশরাফি, একটা মুশফিক। সবাইকে শুভেচ্ছা। আমি সাইদ জামান। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি অফ স্ক্রিন উইথ সাইদ জামান এই পডকাস্টে। এই অনুষ্ঠানটা মূলত আপনারা যাদেরকে চেনেন, পরিচিত মুখ সমাজের, তাদেরকে উপস্থিত করার চেষ্টা করব আমি। যেটা আপনারা দেখেননি বা তার সম্পর্কে যেটুকু জানেননি, যেটা জানেন না সেটা জানানোর জন্য। তো আজকের এই পডকাস্টে আমার অতিথি হিসেবে এসেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বিভিন্ন ভূমিকায় ক্রিকেট বোর্ডে ছিলেন এবং এখন তিনি বর্তমানে কোচ খালেদ মাহমুদ সুজন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। আমার এই প্রোগ্রামে আসার জন্য। অফ স্ক্রিন উইথ সাইদ জামান অনেক দিনের পরিচয় আমাদের। যেহেতু আমি ওই সময় খুব সিরিয়াস জার্নালিজম করতাম, মাঠে যেতাম, হি ওয়াজ ওয়ান অফ মাই ফেভারিট ক্রিকেটার। এই জন্যই তার সঙ্গে আমার একটা সখ্যতা গড়ে উঠেছিল। পডকাস্টে কিন্তু খুব সিরিয়াস বিষয় নিয়ে না। আপনাকে সব মানুষ চেনে, আমরা জানি। অনেক রকম আলোচনা আছে, ভালো আলোচনা, সমালোচনা আছে, আমরা সেই দিকে যাব না। আপনি নিজে, আমরা বাইরে থেকে যেটা দেখি যে খালেদ মাহমুদ ন্যাশনাল টিমে কোচ ছিলেন, নর্দাম্পটনে বাংলাদেশ ম্যাচে পাকিস্তানকে হারানো ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, আবার অনেক সময় সমালোচিত হয়েছেন। আপনি নিজেকে ক্রিকেটার বা খেলোয়াড় বা ক্রিকেট সংশ্লিষ্ট একজন ব্যক্তি হিসেবে নিজেকে কিভাবে জাজ করেন? তাই ১ম এ আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য আপনার এই অনুষ্ঠানে। মানে আপনার সাথে আমার সখ্যতা মানে খুবই আ ছোটবেলা থেকেই বলতে গেলে। তো আপনি আমাকে আসলে খুব ছোটবেলা থেকেই দেখছেন বা জানেন বা অ্যাজ ক্রিকেটার হিসেবে আপনি আমাকে বেড়ে উঠতে দেখছেন। আম সমালোচনা আমাকে নিয়ে অনেক। এটা সত্যি কথা। আমি জানি না যে কতটুকু আ আলোচনার মধ্যে আসে যে দেখা যায় যে আলোচনাটা বেশিটা নেগেটিভই থাকে অনেক সময়। এটা ইদানিংকালে হয়তোবা মাঝে বেশি ছিল। এখন আমি জানি না। অনেকে বলে কমছে, আমি জানি না। কারণ আমি ওই সোশ্যাল মিডিয়াতে আমি নাই আসলে। যার ফলে আমার এগুলা সম্বন্ধে অতটা জানাও হয় না। বাট আমি মানুষে বলে। যেমন অনেক সময় আমার ফ্রেন্ডসরা বললে আমি বলি, "ভাই তোরা পড়িস বা তোরা জানিস, তোরা নিজেদের মধ্যেই রাখ বা তোরা এনজয় কর। আমাকে বলার দরকার নাই।" যা যেমনে খুশি যে যেমনি আমাকে বিভিন্ন নামে ডাকে, বিভিন্নভাবে টাইটেল দেয়, বিভিন্ন বলে। আমি খালি এটুকুই বলতে পারি যে আমার সম্বন্ধে আমার জাজমেন্টটা যদি আমি একটু ছোট্ট কথায় বলি যে আমি আমার জীবনের বাকি কিছু কি আছে জানি না। আ ক্রিকেটটা আমি খুব সিরিয়াস। মানে আমার লাইফের সবকিছু বলতে আমি ক্রিকেটকেই বুঝি আসলে। খুব ছোটবেলা থেকেই বেড়ে ওঠা, এবার আমি যদি বলি আমার বড় ভাইকে দেখে বেড়ে ওঠা। বাবাও স্পোর্টস পারসন ছিলেন। মেজো ভাইও খেলতেন কিন্তু ওর অ্যাজমার কারণে ও পরে খেলতে পারল না। মানে ভাইয়া ভালো লেভেলে ক্রিকেট খেলেছেন। ভাইয়ার হাত ধরেই মাঠে যাওয়া। তখন থেকে যে ক্রিকেটের প্রতি একটা স্বপ্ন ছিল বা আগ্রহ ছিল, ইচ্ছা ছিল, ভালোবাসা ছিল, সেটা কোনো সময় শেষ হয়নি। বরং এটা দিনে, দিনে ডেভেলপ হইছে, বাড়ছে। আ তো ১২ বছর বয়সে যখন আমি ১ম সেকেন্ড ডিভিশন ক্রিকেট খেলি, মানে অনেকে আশাই করেনি যে আমি, মানে আমার ফ্যামিলি কেউ আশা করে যে আমি ক্রিকেট খেলতে পারবো এত ছোট বয়সে। বাট আমার ইচ্ছাটা ছিল অসম্ভব আসলে সত্যি কথা। ওইখান থেকে আর পরে মানে সবসময় আমি নিজেকে আস্তে, আস্তে চেষ্টা করছি নিজেকে ডেভেলপ করতে। হয়তোবা আমি ফাইনেস্ট ক্রিকেটারের মধ্যে কোনো সময় হতে পারিনি। আমি না ছিলাম যে আমি বলতে পারবেন যে ফাইনেস্ট ওয়ান অফ দ্যা ফাইনেস্ট ব্যাটসম্যান ছিলাম বাংলাদেশের বা ফাইন অফ দ্যা ফাইনেস্ট ফাস্ট বোলার ছিলাম। বাট আমি ছোট একটা অলরাউন্ডার ছিলাম অথবা কার্যকরীটা কিছু ছিল। ডোমেস্টিক ক্রিকেটে তো অবশ্যই আমার মনে হয় অনেক পারফরম্যান্স আছে যেটা আমি মানে সত্যি কথা আমি গর্ব করতে পারি। আমার লোকাল ক্রিকেটের পারফরম্যান্সকে আমি গর্ব করতেই পারি। বাট ইন্টারন্যাশনাল ক্রিকেটে টাফ ছিল আমার জন্য, এটা সত্যি কথাই। বাট ১০ বছর যে ১০ টা বছর আমি খেলেছি, একদমই ব্রায়ান লারা, তেন্ডুলকার এদের কাছে যখন বল করেছি, রাহুল দ্রাবিড় বা আরো বড়, বড় প্লেয়ার যারা ছিলেন ওয়ার্ল্ড ক্রিকেটে, ওই সময়টাই আমার খেলা। ওই সময় 5.01 ইকোনমি ওয়াজ নট ব্যাড। মানে এবং আমি যেই উইকেট পেয়েছি, ইন্টারন্যাশনাল আমি সচিনের উইকেট পেয়েছি, সৌরভের উইকেট পেয়েছি, লারার উইকেট পেয়েছি। তো ওইসব চিন্তা করলে ইটস নট ব্যাড। সত্যি কথা বলতে গেলে যে বোলার হিসাবে। ব্যাটসম্যান হিসেবে আমি বলব যে যেই পজিশনে আমি ব্যাটিং করতাম দেশের জন্য, সেখানে সবসময় টাফ ছিল। বাট আমি সবসময় পজিটিভ থাকতাম, চেষ্টা করতাম। আমার কাছে হারটা খুব ডিফিকাল্ট ছিল। আমি সবসময় জিততে চেতাম। যার জন্য আমি সবসময় অনেক বড় রান চেস করতে গেলেও দেখা যেত আমি মানতে পারতাম না। আমি বলতাম, "না, এটা চেস করা যাবে, চেষ্টা করি।" তো চেষ্টায় হয়তোবা আমি যদি অনেক সময় যদি আমি নট আউট খেলতে যেতাম বা নিজের এভারেজের জন্য চিন্তা করতাম, তাহলে হয়তোবা আমি পারতাম আমার এভারেজটাকে আরেকটু বেটার করতে। সেটা হয়নি হয়তোবা। সেটার জন্য আমার কোনো ইয়ে নাই। বাট আমি সবসময় জানতাম যে আমি অনেস্ট ছিলাম এবং এখনো সেটা আছি। চেষ্টা করি ডেডিকেশনটা থাকতে।
যুগ বদলিয়েছে, প্লেয়ার ছিলাম, কোচ হয়েছি। তখন আরো দায়িত্বটা আমার মনে করি প্লেয়ার হিসেবে নিজের দায়িত্ব ছিল। এখন কিন্তু অন্যের দায়িত্ব আমার উপরে। এটা কিন্তু আরো বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার। নিজের ডেভেলপমেন্ট আমি বুঝতাম। আমি যত খাটবো, পরিশ্রম করব পারফরম্যান্স। কিন্তু আমি যখন কোচ হয়েছি তখন আমার হাতে খালি একটা কোচ প্লেয়ারের দায়িত্ব না। অনেক প্লেয়ারের দায়িত্ব। অনেক প্লেয়ারের সাথে কাজ করতে হয়। তো আমার দায়িত্বটা এখন আসলে অনেক বড়। যে আপনি জানেন যে আমি রাজশাহী একটা একাডেমির জন্য কাজ করছি সেই অনেক আগে থেকেই। তো এখান থেকে মাশাআল্লাহ অনেক প্লেয়ার এখন জাতীয় দলেও খেলছে মাশাআল্লাহ। আ যেমন তহিদ হৃদয়, তানজিদ তামিম তানজিদ তামিম। এরা সবাই ওখান থেকে এসেছিল। যদি আপনি প্রিমিয়ার লিগ দেখেন, আপনি ফার্স্ট ডিভিশন দেখেন, সেকেন্ড ডিভিশন দেখেন, আমার অনেক একাডেমির প্লেয়াররা খেলে। তখন একটু গর্ব লাগে যে খেলে। অথবা আমি চাই যে এরকম হৃদয়, তামিমের মতো প্লেয়াররা যাতে আরো বের হয় আমার হাত থেকে বা আমার একাডেমি থেকে। সেখানে যাতে আ আরো প্রতিভা যেন আমি তুলে আনতে পারি। মানে বাংলাদেশের পুরো আনাচে-কানাচে থেকে খালি মানুষ ভাবে রাজশাহীতে একাডেমি। কিন্তু আপনি শুনে অবাক হবেন যে রাজশাহীর একাডেমি হলেও মনে হয় 20% ছেলে হচ্ছে রাজশাহীর। বাকি 80% ছেলে কিন্তু সারা বাংলাদেশ থেকে যায়। সেটাও একটা বড় সার্থকতা। আমি মনে করি একটা প্লেয়ারের থেকে একটা কোচের চ্যালেঞ্জ আরো বেশি আসলে সত্যি কথা বলতে গেলে। না, আপনার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু এবং আগেই আমার মানে সাংবাদিকতা প্রায় একই সময়ে জি, শুরু। তার আগে যখন আমি দর্শক তখন আপনাকে বেক্সিমকো ইউথ কাপে আমি ক্যাপ্টেন্সি করতে দেখেছি। জি, তো সেই সূত্রে আমি কিছু জানি যেটা হয়তো অনেক মানুষ হয়তো জানেন না। জানেন না। আজকের অনুষ্ঠানে সেটাই জানতে চাই যে আপনার সময়ে কিন্তু আপনি সবসময় ন্যাশনাল টিমের কনসিডারেশনে ছিলেন। ডোমেস্টিকে ম্যাচ উইনার হিসেবে আপনার পরিচিতি ছিল। যেটা হয়তো এই জেনারেশন জানেন না। বাট আমার ক্যারিয়ারে আমি দেখেছি। একজন বড় ক্রিকেটার হিসেবে আমি আপনাকে জাজ হুম, করি। বলছি না যে আপনি খুব টপ ব্যাটসম্যান বা টপ বোলার ছিলেন। বাট ইউটিলিটি ক্রিকেটার ছিলেন। আমার যেটা সবচেয়ে ভালো লাগতো যে ডেসপাইট অল ডাইভার্সিটিস যে আপনি যে লড়াইটা করতেন জি। মাঠে, আপনার এই জেদটা মানে এই যে এই জিনিসটা আপনি কোত্থেকে পেয়েছেন? যে মানে নিজের লিমিটের বাইরে গিয়ে পারফরম্যান্স করার যে এ প্রবণতা ছিল আপনার? মানে আমি এটা আসলেও জানি না। এবং আমার পার্সোনাল লাইফে আমি খুব জিদি। মানে জিদি বলতে আমি মানে মানে আমি যেটা বলতে চাই যে আমি পারব না এই কথাটা আমার মানে আমি চ্যাপ্টা রাখতে চাই না। আমি চেষ্টা করতে চাই। হয়তোবা আমি পারি না, ভুল হয়। এবং হয়তোবা বেশি ভুল হয়, অথবা বেশি পারি না। বাট আমি চেষ্টা করি। মানে আমার পার্সোনাল লাইফেও যদি আপনি বলেন যে অ্যা মানে আমি খুব পাঞ্চুয়াল। একটা সত্যি কথা বলতে আমি খুবই পাঞ্চুয়াল অন টাইম মেইনটেইন করি। আমার যদি ভোট চড়ার সময় কোনোখানে যেতে হওয়ার কথা থাকে, আমি চেষ্টা করি ৫ মিনিট আগেই পৌঁছাতে সেটা। সেটা আজ পর্যন্ত আমার ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি সেরকমই আসলে। এটা আমার পারিবারিক শিক্ষা ছিল একটা। ধরেন আমার বাবা-মা, আ ভাইয়া যে সময়ের জ্ঞানটা সম্বন্ধে সবসময় আমাদেরকে একটা ইয়ে দিত। কারণ ওই মাগরিবের আজানের আগে যদি বাসায় না ঢুকতে পারতাম তাহলে খুব বকা খেতে হতো। এটা জীবনে একবারই হয়েছিল। প্রচন্ড বকা খেয়েছিলাম বাবার কাছে। তো একটা ফুটবল ম্যাচ খেলতে গিয়ে ধরেন অনেক বর্ষা ছিল। পানির কারণেই আসতে পারিনি আসলে। কিন্তু আব্বু ওটা শুনতে নারাজ। মানে যে মাগরিবের আজানের আগে ঢোকার কথা তুমি ঢুকুনি কেন? এটাই। আমার ছোটবেলা থেকে যেটা হতো কি আমি সিদ্ধেশ্বরী মাঠে যখন আমি বড় হই, টেপ টেনিস ক্রিকেটটা আমি চালু করি ওই মাঠে। এটা অনেকেই হয়তোবা জানে না যে বাংলাদেশের ১ম টেপ টেনিসটা আমি চালু করি। কেন থেকে মাথায় আসলো যে টেপের মধ্যে বল প্যাঁচালে বলটা একটু হয়তোবা ইয়ে করতে পারে এবং ওই টেপ টেনিস ক্রিকেটটা একসময় স্পন্সরও পেলাম। জেট তারপরে জেট আসলো। জেটের সাথে ওই টুর্নামেন্টটা শুরু করলাম। তার আগে আমরা নিজেরাই পাড়ার ছেলেরা মিলে টুর্নামেন্টটা খেলতাম এরকমই ছিল। তারপরে ওই মাঠে অনেক বড়, বড় বাংলাদেশের ন্যাশনাল টিমের প্লেয়াররাও সিদ্ধেশ্বরী মাঠে খেলে গেছে আসলে। যখন আমি খেলতাম তখন ওই ছোট মাঠেই সিনিয়র জুনিয়র ম্যাচ হতো অনেক। তো হেরে গেলে তো জুনিয়রদের সাথে একটা প্রেস্টিজিয়াস ইস্যু হতো। ওইটা আমি না আনতে চাইতাম না আসলে। তো তখন থেকে আমার এই জিদগুলা কাজ করতে হেরে গেলে বা কোনো ভালো টিমের সাথে মানে ইয়ে করলে যেমন আমার ছোটবেলায় আমার ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড ইজ সোহেল আপনিও চিনেন। একটা মাঠে সোহেল মানে আমরা ইজি জিততেছি ম্যাচটা। বাট উই আর হ্যাভিং ফান অ্যান্ড অল দিস। তো আমি ওকে বকা দিই যে, "কিরে সিরিয়াস থাক।" এরকম করে মানে ক্যাচ পড়ে যায়। পরের ম্যাচে ও মাঠেই আসেনি। মানে মানে আমিও এরকম আমি বলতাম, "না আসে, না আসে, ওকে ছাড়াই খেলবো" এরকম। আপনি আনিসুর রহমানের কথা মনে আছে? বিমানের সাথে বাঁহাতি পেস বোলার। হ্যাঁ, মানে আমরা একসাথে বেড়ে উঠছি। মানে we are very good friends. তো এক ম্যাচে এরকম আনিস লাইন থেকে বিমান আর কলাবাগান খেলা if I'm not wrong. কলাবাগান তখন বড় টিম। তো আনিস বাউন্ডারি লাইন থেকে আন্ডার আর্মে থ্রো করছে। তো আমি তখন বলছি, "ভালো না লাগলে মারতে পারি যা।" আমি ক্যাপ্টেন বিমানের। আনিস কিন্তু হঠাৎ করে বের হয়ে চলে গেছে। ও ঘাড়ুয়া ছিল, প্রচন্ড ঘাড়ুয়া ছিল। তো আতার ভাই আমাকে খুব বকাবকি করল, "কিরে তুই?" আমি কই, "আতার ভাই মাঠে ক্যাপ্টেন কে? আমি না আপনি।" মানে আতার ভাই বলছে, "হ্যাঁ, তুই ঠিক আছে।" আমি বলছি, "তাহলে চুপ থাকেন।" আমি আম্পায়ারে বললাম, "আমার কোন সাবস্টিটিউট ফিল্ডার দরকার নেই।" মানে ও যেমন মানে ১০ ঘরের জন ভিতর নিয়েই আমি ১০ জন দিয়ে ফিল্ডিং করছি লাস্ট 7-8 ওভার্স। আমি যখন ড্রেসিং রুমে যাচ্ছি, মানে আমাদের মেইন স্টেডিয়ামে খেলা তখন। আমাদের গুলিস্তান স্টেডিয়ামে খেলা। তো ড্রেসিং রুমে আমি শুনতে পাচ্ছি বিমান অফিসার বলছে, "হ্যাঁ, আজকে খেলা হারলে
আমি সব কানে শুনতেছি কিন্তু আমি কোনো রিঅ্যাক্ট করিনি তখন। অনেক আজে-বাজে কথাই বলছিলেন অফিসিয়ালরা। আমরা খুব আরামে সাত্ত্বিরা খেলা জিতি। জেতার পর ওই লোকগুলোই আমাকে কংগ্রেট করতো। আমি ওদের কংগ্রেচুলেশন নিই নাই ওইদিনকা। আমি তখন উল্টা কথা ছিলাম যে, "তখন তো আপনারা লাঞ্চের সময় অনেক কথা আমাকে বললেন। আমার কাছে ডিসিপ্লিন আগে। আনিস যেটা করছে সেটা ঠিক না।" কারণ ওটা ২ রান হয়ে গেছিল ইনফেক্ট। ওই আন্ডার চক্করে ২ রান হয়ে গেছিল। কারণ আমি এই জিনিসগুলো আমার মধ্যে ছোটবেলা থেকে সেট ভাই। মানে সত্যি কথা বলতে গেলে যে আমি মাঠে কাউরে চিনি না। মাঠের বাইরে ইয়েস, আই এম ভেরি গুড ফ্রেন্ড অফ এভরিবডি। সেটা তো এখনো চলমান বলে না, আমি জানি। ড্রেসিং রুম মানে না। কোচ এটা হিসেবে এটা আমি বলি গত ৩-৪ বছর আগের ঘটনা একটা বলি। ৪-৫ বছর আগের ঘটনা মনে হয়। একদিন আমার তো যেটা হয় যে কিছু একটা হলে ড্রেসিং রুম থেকে বের হয়ে আমি চিল্লাচিল্লি লাগাই দিতাম। তো মোসাদ্দেক আর শান্ত একদিন আমার কাছে আসলো। মানে খেলা চলাকালীন অবস্থায় মানে লাঞ্চ হইছে। বলে, "স্যার আপনি চিল্লায়েন না।" আমি বললাম, "না চিল্লাইলে তো তোরা জিততে পারিস না।" বলে, "স্যার আমরা জিতবো।" আমি বললাম, "তো আমার কোনো চিল্লানোর প্রয়োজনই পড়বে না।" "স্যার আপনি নেক্সট ম্যাচ থেকে আর চিল্লায়েন না।" আমি বলি, "ঠিক আছে। আমি আর চিল্লাবো না, কিছু বলব না। কিন্তু খেলা হারলে কিন্তু আমার খবর আছে।" বলল, "কোনো অসুবিধা নাই।" এই যে সেদিনকা থেকে আমি বন্ধ করলাম, তারপর থেকে মানে আমি আর কোনদিন ড্রেসিং রুমের বাইরে যাই না। তো আপনার মানে এখনকার যে চেঞ্জটা যে এখন কিছু বলতে হয় না। তার মানে তো মানে আপনার কি এরকম মনে হয় যে এখনকার প্লেয়াররা মোর আন্ডারস্ট্যান্ডিং? তারা জানে কোনটা করতে হবে যেটা ওই সময় হয়তো অনেকে একটু ক্যাজুয়াল ছিল। বিকজ ওই সময়টায় ক্রিকেটের প্রেক্ষাপটটাই ভিন্ন ছিল। না সাইদ ভাই আমার কাছে মনে হয় এখনো ছেলেরা একটু কমই বুঝে। উল্টাই মনে হয় কেন জানি। মা ডিসিপ্লিনটা আগের চাইতে না আগের থেকে ডিসিপ্লিন ইস মাচ বেটার। আ এখনকার ছেলেরা হয়তোবা ডিসিপ্লিন বাট তাদের ক্রিকেট নলেজটা ডেভেলপ করে না কেন জানি। আমার মনে হয় যে এখন তো চিল্লানোই উচিত। বাট আমি চিল্লাই না বিকজ এখনকার কালচার চেঞ্জ হয়ে গেছে ক্রিকেটের। মানে আগেকার কোচরা যদি আমি সেই ছোটবেলা থেকেই যাদেরকে দেখে বড় হইছি, মানে মন্টু ভাই, আলতাফ ভাই, ওসমান ভাই তাদের কথা যদি আমি বলি, বা আমাদের পাড়ার যারা ছিলেন আমার মেন্টর যিনি ছিলেন বাউল ভাই। মানে এনাদের সবাইকে দেখতাম কিন্তু এনারা, "এই পারিস না কেন এটা কর, সেটা কর।" মানে ওনারা সবসময় আমাদের পিছিয়ে লেগে থাকতো। উই লার্ন ফ্রম ইট। এমন না যে আমরা শিখি না তাদের থেকে। হয়তোবা তাদের ওই সময়কার করা কথাটা হয়তোবা তখন খারাপ লাগছে কিনা জানি না, লাগছে। লাগতো হয়তোবা। কিন্তু মনে করতাম যে সেটা এখন বুঝি যে কতটা ভালোর জন্য আমাদেরকে কথাগুলো বলতো। কিন্তু এখনকার ছেলেরা এটা নিতে পারে না আসলে। মানে আমার একটা কথা মনে আছে আমি বলি, ওসমান ভাই আমাকে একদিন বললেন ব্রাদার্স ইউনিয়নের নেটে যে, "সুজন তোমার একটা রিং বানায় দিলাম।" মানে ওসব তো ঢাকায় ভাষায় কথা বলতেন আপনি জানেন। তো এই যে দেখছো তুমি এইখানে আমি একটা প্লেয়ার সব ফিট করে দিছি। এটার যদি ওই পারে বল যায় তোমার লাগে আমার কোনো কথা নাই। কিন্তু এই পারে যদি বল পড়ে তাহলে তুমি কিন্তু আউট। আমি জি কোচ। তো আমারও একটা লাগছে যে ফার্স্ট বল মাইরা আউট হইছি। তো আমি অনেকক্ষণ ব্যাটিং করার পর আমি অ্যাজ ইউজুয়াল আমি নেটে মারতাম। তো আমি যখন শুরু করলাম, বাইরে যাচ্ছে বল বাইরে যাচ্ছে। একটা বল ভিতরে পড়ছে শফিউদ্দিন বাবু ক্যাচ ধরতে এসে ক্যাচ পড়ে গেছে। ওইটা কিন্তু ওই রিং এর ভিতরে বল। তো আমি আমার ব্যাটিং স্টান্স নিয়ে দেখছি। ওর সঙ্গে কয়, "ওই মিয়া কি তুমি না আউট হয়ে গেছো?" আমি বলছি, "কোচ বাবু তো ক্যাচ ফেলাই দিছে।" কয়, "বাবু ক্যাচ ফেলাইছে না আপনার যেটা পরের কথা।" বলে আমি কইছি, "এই পারে পড়লে তুমি আউট।" তো উনাদের কাছ থেকে আমাদের সত্যি কথা বলতে গেলে কি আমি এখনো ওসব সাথে কথা হয়। আ তো যেটা হয় যে ওনাদের তখনকার যে ছোটবেলার যে এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে এতটা ওনারা আমাদেরকে টেক কেয়ার করতেন। মানে আমরা যখন এখন কোনো একটা ছেলেকে বলতে যাই আমরা মাঝে মনে হয় যে বেশি বলে ফেললাম নাকি? মানে আমাদেরই ভয় লাগে এখন। কারণ ছেলেটা কিভাবে নিচ্ছে? অনেকে তো এখন একটু মানে আপনি বকা দিতে গেলেও হয়তোবা কোচ বকা দিচ্ছে। মানে আমি বুঝি না। আসলেও বুঝে না মানুষটা যে আমার কাছে মনে হয়। মানে যে একটা গেম সেন্স মানে আমি এই ফিল্ডিং এ কি বোলিং করব? মানে সে আমাদের মনে হয় আমরা হয়তোবা এতটা স্কিলফুল ছিলাম না। কিন্তু আমাদের কিন্তু গেম সেন্স ছিল প্রচন্ড। বাট আপনি দেখেন মানে পাশের দেশের উদাহরণই আনি যে ভারতের কথা ধরেন। ভারত কিন্তু শুরু করেছিল কিন্তু টুকটুক করেই। আমরা আমরা আমাদের কিশোর জি, জীবনে বা জি। তরুণ জীবনে দেখেছি যে ভারত কেমন একটা ক্রিকেট টিম ছিল। তারা এত দ্রুত যে পর্যায়ে পৌঁছে গেছে, আ আমরা সেই পর্যায়ে যেতে পারিনি এটা কি একটা তো বোর্ডের অবশ্যই অবকাঠামোগত একটা ঘাটতি আছেই। খেলোয়াড়দের দায় আপনি কতটুকু দেখেন? আপনি জয়প্রকাশ শ্রীনাথ আমলে ফাস্ট বোলারের কথা মনে আছে ইন্ডিয়ার কতগুলা ছিল? জয়প্রকাশ শ্রীনাথ, ভেঙ্কটেশ প্রসাদ, দেবাশিস মহান্তি, হ্যাঁ? আর জানি কিরকম ছিল। আর এখন আপনি ইন্ডিয়ান টিমে ফাস্ট বোলার চিন্তা করলে কতগুলো ফাস্ট বোলার বলতে পারবেন? সেটাই। মানে একসময় কপিল দেব একাই ভারতের হ্যাঁ, মানে বোলিং আপনি পেস একটা বোলিং ফ্র্যাঞ্চাইজি টানতেন। টিমে এখন আপনার ৪-৫ টা বোলার আছে বা যারা কিন্তু ১৩০, ৩৫, ৪০ এর উপরে বল করতেছে। দেখেন ওদের ফ্যাসিলিটিস ডেভেলপ করছে ওরা। এই যে ও যখন ফাস্ট বোলিং এর ও চিন্তায় আসলো, কলকাতার উইকেট তখন ঘাসের উইকেট হয়ে গেল। ফাস্ট বোলিং ডেভেলপ আরম্ভ করলো, শুরু হলো। আমাদের সবচেয়ে বড় কথা আমাদের বিসিবিতে আমি আমার দোষ নিতে আমার এক ফোঁটাও বাধা হবে না। বিকজ আমি পার্ট অফ দ্যাট বোর্ড। যে পাউন্ড বেরা যে বোর্ডটা ছিল সেই বোর্ডে আমাদের ডেভেলপ আমরা অনেক কিছু করেছি। বাট ক্রিকেট স্ট্রাকচার মানে যেটা বোঝাই আমরা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা সেদিকে আমাদের মনোযোগটা ছিল না। এটা কেন ছিল না যিনি মানে এখন এটা বলতে গেলে আমি কাউরে দোষ দিতে চাই না। বাট দোষটা আমার ঘাড়েও পড়ে যেহেতু আমি বোর্ডে ছিলাম। প্লেয়ারদের দোষটা হচ্ছে গিয়ে প্লেয়াররা কিন্তু সাইড ব্যাক এখন হার্ড ওয়ার্ক করে।
আমি দোষ দিব না, আমি বলব না। কিন্তু আমরা হয়তো ওদেরকে তৈরি করে দিতে পারিনি ওই ফ্যাসিলিটিস গুলা। যেটা আমাদের প্রয়োজন ছিল। আমরা হোম অ্যান্ড অ্যাওয়ের কথা বলি। আমরা বিপিএল হলে এখনো আপনার ৩ টা ভেন্যু ছাড়া কোনো ভেন্যুতে যেতে পারছি না। আমরা প্রতিবারই বলি যে আমরা টেস্ট ইয়ার করব। কিন্তু এই যে আমরা বিপিএলটা শেষ করব সবাই ভুলে যাবে বিপিএল। যেই ১ মাস আগে বিপিএল নিয়ে তোড়জোড় শুরু হবে ১-২ মাস আগে তখন বলবে, "ওহো! আমাদের ভেন্যু তো রেডি হয়নি।" ইন্ডিয়া যেমন আপনি যদি এখন একটা স্টেট টিমে যান, আপনি যদি গুয়াহাটিতে যান, গুয়াহাটি বলতে আমরা গ্রামই বুঝি। যখন আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে গুয়াহাটিতে গেলাম আমি জাস্ট সারপ্রাইজড যে এটা কি? মানে আমাদের বিসিবি ক্রিকেট বোর্ডের যে ফ্যাসিলিটিস আছে তার থেকে বেশি ভালো ফ্যাসিলিটি গুয়াহাটিতে আছে। এটা গ্রামে আছে। আর এটা আমাদের হোম অফ ক্রিকেটের মেইন ভেন্যু। সেখানে এই ফ্যাসিলিটিস নেই যেটা গুয়াহাটিতে আছে। আপনার একটা উত্তরে আমি ফিরে যাচ্ছি যে আপনি যেটা বলছিলেন যে আমি জানি যে নাজমুল হাসান পাপন যখন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট তিনি আপনাকে একটু স্নেহ করতেন, বিশেষ জায়গা দিতেন যে যেহেতু আপনি গেম ডেভেলপমেন্টের সঙ্গে ছিলেন। আপনি যখন কমিটির চেয়ারম্যান তখন বাংলাদেশ এক বিশ্বকাপও জিতেছিল, যুব বিশ্বকাপ। তো সেই সূত্রে আপনার একটা অ্যাক্সেস ছিল তার কাছে। তারপরে আপনি বলছেন যে আমি তো এই ফ্যাসিলিটিস ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি একটা কমিটির চেয়ারম্যান কিন্তু আমার তো প্রেসিডেন্ট না। মানে এই যে একটা কালচার তৈরি হয়েছিল যে সবকিছু আ মানে ফ্রম হর্সেস মাউথ মানে প্রেসিডেন্ট সিদ্ধান্ত দিলে সেটা কার্যকর হবে। এরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল। এখন আমার কাছে মনে হয় না যে সেই পরিবেশ সেই পদ্ধতি থেকে বেরিয়ে এসেছে। কমিটির চেয়ারম্যান হিসেবে ডেফিনিটলি আপনার প্ল্যানিং থাকবে এবং সেটা এক্সিকিউট হ্যাঁ, করার ক্ষমতা আপনার থাকার কথা। কেন আমরা এই একমুখী মানে একদম পিরামিডের টপে প্রেসিডেন্টের সম্মতি ছাড়া একটা টিস্যুও কিনবে না ক্রিকেট বোর্ডে। এই কালচারটা কেন আমরা এখনো ধরে রেখেছি? সেটা এইটা আ মানে সত্যি কথা বলতে গেলে কি যেটা আমি মনে করি যে মানে হয় না যে প্রিয় লোক, পছন্দের লোক আর প্রিয় লোক বা এরকম আছে। পছন্দের যেমন তন্ময় ভাই আমাদের সত্যিই আদর করতেন। মানে যে অ্যাজ এ মানে ডেভেলপমেন্ট এ মানে ক্রিকেটার হিসেবে আমাদের ইয়ে ছিল। উনি আমাদের কথা শুনতেন হয়তোবা। কিন্তু সেটা বোর্ড মিটিং পর্যন্তই কিন্তু। এরপরে কিন্তু আমি কোনদিন তার বাসায় যাওয়া, হ্যাঁ? বাসায় যেহেতু আমি অফিসে করতাম একেও ছিলাম। মাঝে অফিসে যাওয়া হতো। কিন্তু ক্রিকেট নিয়ে কথা উনি ডাকলে ক্রিকেট নিয়ে কথা এছাড়া আমি কোন সময় গিয়ে অফিসে উনার সাথে দেখা করতে যেতাম না। মানে আমার এই অভ্যাসটাই ছিল না আসলে। আমার ক্রিকেট বোর্ডের কাজ ক্রিকেট বোর্ডে শেষ করাটাই আমি পছন্দ করতাম আসলে। যেমন আমি ওনাকে বললাম, যখন আমি একাডেমি ইনডোরের কথাগুলো বললাম, তখন বলল, "তোমারে মানা করছে কে? তুমি বানাও। ১০ টা করে আমি ইনডোর বানাবো। প্রতি বছর আপনি পারমিশনটা দেন।" আমি তখন ব্রিগেডিয়ার শামস ভাই তখন যিনি ডিজি ছিলেন বিকেএসপির একসময় উনি আর বের হয়নি। তো এখন এই অ্যা উনি সুন্দর একটা ইনডোর বানালেন বিকেএসপিতে। উনার কাছে আমি গেলাম। তো উনি বললেন, "হ্যাঁ, তুমি বানাও আমি তোমাকে ডিজাইন করে" সব উনি ডিজাইন করে দিলেন, বাজেট করে দিলেন, সব করে দিলেন। যেটা ৩.৫ কোটি টাকা মতো বাজেট ছিল। আমার স্পষ্ট মনে আছে। সেটা আমার ফোনে এখনো ছবি আছে এবং আমি ছবি দেখে আমার মায়াই লাগে মাঝে, সাঝে। তো এই পুরা বইটা বানিয়ে নিয়ে আমি পারভেজ ভাইয়ের কাছে গেলাম যে, "পারভেজ ভাই এরকম একটা বাজেট।" বলে, "বানাও তোমার মানা করল কে? বাট ১০ টা না তুমি ৫ টা করে বানাও। ১০ টা করে বানাবা তুমি পাগল?" আমারে বলতেছে। আমি বলছি, "না বলে তো আমরা ৪ বছরে ৪০ টা বানাতে পারব না।" আমি যে ধরি আমার ৪ বছর বোর্ডে আমাদের টার্ম, ঠিক না? আমি বলছি, "পারভেজ ৪ বছর পর?" বলে, "তুমি বানাও।" তাহলে পারবে আমি তো বানাতে বললে আমি পারব না। এটা আপনাকে আমি আপনার টেবিলে দিয়ে যাচ্ছি। আপনি একটু যাদের ফ্যাসিলিটি চেয়ারম্যান যিনি আছেন, আমি করতে চাই না। কারণ এটা নিয়ে কথা উঠবে আমি জানি। কারণ আমি ডেভেলপমেন্টের চেয়ারম্যান। আমি কেন এই ফ্যাসিলিটি নিয়ে চিন্তা করব? আপনি ফিন্যান্সের চেয়ারম্যান যারা আছেন, যারা টাকা দিবেন, অর্থ দিবেন তাদেরকে তো লাগবে না। আমার কথা তো হবে না। দিয়ে গেলাম কিন্তু আনফরচুনেটলি এই বইটা আর ওই টেবিল থেকে সরে নাই। একসময় হয়তোবা ধুলা পড়ে এই বইটা হারায়ও গেছে। আ মাহমুদ, আমরা অনেক সিরিয়াস বিষয়ে আলাপ করছি। সিরিয়াস বিষয়ে শেষ প্রশ্ন করে আপনার সোনালী অতীতে ফিরে যাবো আমি। প্রশ্নটা হলো, ধরেন আগের বোর্ডের কাছে শুনতাম যে ৯০০ কোটি, ১,০০০ কোটি, এখন শুনি ১৪০০ কোটি। এই ১৪০০ কোটি যখন আপনি ফ্যাসিলিটিস এর সঙ্গে কম্পেয়ার করবেন, এই ১৪০০ কোটি থাকা না থাকার মধ্যে পার্থক্যটা কি আসলে? লজ্জা লাগে আসলে। যে ৳১৪০০ টাকা আছে অথচ একটা মাঠ নাই। যেন আপনি পূর্বাচল মাঠটার কথাই যদি বলেন যে একটা সময় একটা আ স্বপ্ন ছিল ওই মাঠে অনেক কিছু হবে। তো এখন তো সেই স্বপ্ন শেষ। তখন ৩ টা মাঠ তো রেডি করতে পারতেন। মানে এই ৫ই অগস্টের পর তো আপনার আজকে মনে হয় কত মাস হয়ে গেল? ১৫-১৬ মাস হয়ে গেল। সেই ১৫-১৬ মাসে তো আপনি ৩ টা মাঠের একটা মাঠও রেডি একটা মাঠে কোনরকম খেলা হয়। বাচ্চাদের খেলা হয় আর পাশে ২ টা মাঠ পড়ে আছে। তা আপনার হাতে মাঠ নেই। আপনি মাঠ সংকট। আপনি বিকেএসপি দিয়ে খেলতে যেখানে ফিরতে আপনার আসার সময় ৩ ঘন্টা বাসে বসে থাকতে হয় প্লেয়ারদেরকে। তা আপনি জানেন এগুলো সবই। তারপরও আপনি মাঠ বানানোর কনসেনট্রেশন করেন না। আপনি ডেভেলপ করেন না। আপনি চাইলেই সব পারতেন। আপনি চান না বলে হয় না। কিন্তু কেন চায় না, কে চায় না, কেন হয় না? এই টাকার যে ফেলায় রাখা এই যে ধরেন আপনি কি করলেন? আপনি আন্ডার 16 আর 18 এর একটা টুর্নামেন্ট করলেন আমি শুনলাম গত বছর। কি করলেন? আপনি টি-টোয়েন্টি। ট্যালেন্ট হান্ট করবেন, হ্যাঁ? কেন? বিসিবির গেম ডেভেলপমেন্ট তো স্ট্রং একটা ডিপার্টমেন্ট। এখানে তো আন্ডার 16, 14, 16, 18 এ ৩ ডিপার্টমেন্টে খেলা হয় এবং আপনি সবথেকে দুঃখের কথা হলো যে ওই টুর্নামেন্টটা যে হয়েছিল শুনেছিলাম যে এখান থেকে ট্যালেন্ট হান্ট হবে। কিন্তু সবচেয়ে আমি যখন পরে গিয়ে শুনলাম, সে দেখলাম আমাদের এজ লেভেলের প্লেয়াররাই খেলছে। তা আপনি এই বানানো নাটক করার মানেটা কি? এই যে আমরা নাটক করি, বানাই বা এই গসিপ গুলোতে মানুষকে দেখানো কাজ করি। এগুলো বন্ধ করে দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করি সবাই তাহলে না হয়ে যাবে। তো আমার মনে হয় যে টাকাগুলা মিসইউজ না করে
আমার মনে হয় যে প্রপার ডেভেলপমেন্টে, প্রপার স্ট্রাকচার ডেভেলপমেন্টে লাগালে আমার মনে হয় যে আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন সবার আছে যে আমরা একদিন বিশ্বকাপ চ্যাম্পিয়ন হব, সেটা কাছাকাছি আপনি হয়তোবা যেতে পারবেন। লোভ সামলাতে পারছি না। আরেকটা প্রশ্ন করি। আপনি সবশেষ যে বোর্ড ডিরেক্টর হয়ে গেলেন, তখন অনেক নতুন সদস্য এলেন, বোর্ড পরিচালক। তারা সম্ভবত ১ম মিটিংয়েই বলেছিলেন যে এতদিন কিছু হয়নি। মানে আপনারা কিন্তু মানে আগের হুম, হুম। বোর্ডেও ছিলেন। নতুন কিছু করে ফেলবেন। মানে ক্রিকেট চেঞ্জ করে ফেলবেন। আপনার কি মনে হয় যে বর্তমান বোর্ডে যারা আছেন তাদের কথাবার্তা শুনে কি মনে হয় যে একই ধরনের কথার চর্চা হচ্ছে যে এই করে ফেলবো, সেই করে ফেলবো। বাস্তবে আসলে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না। দেখেন, একটা প্রত্যেকটা জিনিসই সময় দিতে হয়। আপনি একটু আগে বলছিলেন যে আমার ডিপার্টমেন্টে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আন্ডার 19 ছিল। তো এটা তো একটা সাকসেস বাংলাদেশ ক্রিকেটের জন্য। ডেফিনিটলি। হ্যাঁ, আপনি এশিয়া কাপে ২ টা চ্যাম্পিয়ন বাংলাদেশ আন্ডার 19 টা। এটা কি সাকসেস না? তো আপনি তো সাকসেস না আসেনি কিন্তু তা না। আমি যদিও বলছিলাম আপনাকে একটু আগে আমি কথাটা বলি, এই জন্য ডেভেলপমেন্ট খুব গুছানো একটা ডিপার্টমেন্ট ছিল। যেখানে খামাখাতি আপনি এই 16, 18 এইসব টুর্নামেন্ট, লোক দেখানো টুর্নামেন্টগুলো আপনি শুরু করতে চাইলেন। আপনি এই বোর্ডে আমি খালি শুনি, কথাই শুনি। এটা হচ্ছে, ওইটা হচ্ছে, এইটা করে ফেলতেছি, ওইটা করে ফেলতেছি। আমার মতো ভাই কথাটা বন্ধ করে দেন। করে বলেন আমরা এটা করেছি। মানে আমি এইটুকু দেখতে চাই যে এরপরে উনারা করে বলবে যে হ্যাঁ, আমরা এটা করেছি। যেমন আপনি যখন আপনি ফার্স্ট ডে টুর্নামেন্টে যে ১২ টা টিম খেললো, ৮ টা টিম খেললো না। একটা টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। সেটা নিয়ে গড়িমসি করে আজ পর্যন্ত সেটা শুরু করতে পারতেছে না। হয়তোবা শুরু করবেনও না। এখন ওরা প্ল্যান করতে পারেন না এটা কিভাবে কি আদলে করা হবে। প্লেয়ারদেরকে কয় টাকা দেয়া হবে বা কিভাবে হবে। তা আমি বললাম যে এটাকে মানে আমার সাথে ছোট বোর্ডে তখন অনেক লোক যাদের সাথে পরিচয়ও আছে। এমন তো নাই যে পরিচয় নাই। আমি বললাম একজনকে বললাম যে আপনারা যেটা করেন ৮ টা ক্যাপ্টেনকে চুজ করেন, ৮ টা কোচ চুজ করেন, ৮ টা ম্যানেজার চুজ করেন। চুজ করে আপনাকে একটা ড্রাফটের মতো করে দেন। ওই প্লেয়ারগুলোর নাম নেই, যে মতো খুশি প্লেয়ার ডেকে নিক। তাহলে এটা চ্যালেঞ্জিং হবে, মজা হবে এবং একটা টাকার অঙ্ক বেঁধে দেন যে আপনি এই করে টাকার মধ্যে খরচ করতে চান। আপনি ইচ্ছা না থাকা পর্যন্ত সাইদ ভাই কিন্তু এগুলো সম্ভব না। আসলে আমি যেটা বলছিলাম যে এক একটা ভালো মাঠ বানানোর সাথে ৫ টা ভালো উইকেট তৈরি করা কি কোনো মানে দুরূহ কাজ? এটা কি চাঁদে যাওয়ার মতন কিছু নাকি? যে আপনি পারতেছেন না করতে। আপনি ৫ টা ইনডোর বানাতে পারতেছেন না। আপনি ঢাকায় কেন একটা মিরপুর ইনডোর নিয়ে 19 কারাকারি করবে, ওমেনস কারাকারি করবে, ন্যাশনাল টিম কারা করবে? আপনিও ২ টা ইনডোর বানাতে পারতেছেন না? যে খালিদ মাহমুদ এই বিষয়ে আলোচনা না করি। প্রবাবলি ক্রিকেটের কি সমস্যা সেটা আমরা টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে আলোচনা হয়েছে। সমাধানের পথও সবাই জানে। কিন্তু কেউ আসলে সমাধান হুম, করতে পারছেন হুম। না বা করছেন না, আমি জানি না কি কারণে হচ্ছে। তাই আমরা একটু সুসময়ে ফিরে যাই, ভালো আলাপে ফিরে যাই। আ কেনিয়ার বিরুদ্ধে বাংলাদেশের ১ম ওয়ানডে জয়। আপনি সেটার একটা ইম্পোর্টেন্ট রোলও ছিল আপনার। ওই ওই কথাগুলো মনে হয় কখনো? হ্যাঁ, হ্যাঁ, কি বলেন? এটা না মনে হবে না মানে আ ইন্ডিয়াতে ইন্ডিয়াতে, আ হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম। তো রফিক ওপেন করল ম্যাচটা। আমার এটাও মনে আছে। আ রফিকের ১ম ওপেন করা মনে হয়। তো রাইট। হি স্কোর আ 77 70 র মতন করেছিলেন। একটা অভিজ্ঞতা। রফিক যেমন খেলে, ছোটবেলা তো এখনো তো ভালো ব্যাটিং করে। বয়স হয়ে তারপরেও ভালো ব্যাটিং করে। ওই সময় তো আরো রফিক গিয়েছিল। তো কেনিয়ার সাথে আমাদের সবসময় একটা বড় চ্যালেঞ্জ ছিল এবং কেনিয়া আমাদের থেকে তখন বেটার টিমই ছিল। মানে কেন জানি ওদের স্কিল আমাদের হয়তো তারা বেটার ছিল। ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালেও ফাইনাল খেলেছে। সেমিফাইনালে হুম। খেলছে। বাট ওই ম্যাচটা জিতাটা আমাদের জন্য খুব একটা বড় ইম্পোর্টেন্ট ব্যাপার ছিল এবং আমরা ভালোভাবে ম্যাচটা জিতি আসলে। মানে রফিকের ওই ব্যাটিংটা ডেফিনিটলি একটা ব্যবধান গড়ে তোলে এই ব্যাটসম্যান। তো ছোটবেলাতে এই ম্যাচগুলো আমাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট ছিল। আসলে মনে থাকার মতো প্রতিটা সিনারি হয়তো মনে আছে। হয়তোবা ওইভাবে এখন অনেকদিন আগের কথা। বাট তারপরেও মনে আছে হয়তোবা। বাট তখন আমি দেখলাম যে স্পেশালিস্ট ওপেনার সেই অর্থে আতার আলী খান ছিলেন। আর জি। কেউ ছিলেন না। মোহাম্মদ রফিককে ওপেন করতে পাঠানো প্রবাবলি 237 বা এরকম একটা স্কোর করেছিল কেনিয়া। তাকে পিঞ্চ হিটার হিসেবে পাঠানোর আইডিয়াটা কার ছিল? গর্ডন ছিল মনে হয় কোচ তখন। রাইট। হ্যাঁ, গর্ডনেরই আইডিয়া ছিল আমার মনে হয়। গর্ডনের আইডিয়া ছিল। গর্ডনই সেই সুযোগটা নিয়েছিল। একটা হচ্ছে লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড কম্বিনেশন হবে আর রফিক অ্যাটাকিং ক্রিকেট খেলবে। কথাই ছিল রফিক অ্যাটাকিং ক্রিকেট খেলবে এবং রফিক তো ডিফেন্সিভ ক্রিকেট খেলতে পারবে না আসলে। তাই ওকে কাজটা ইজি করে দেওয়ার জন্য অ্যাটাকিং ক্রিকেট খেলতে বাট হি ওয়াজ সো অ্যাটাক ওদিকে এত ভালো ব্যাটিং করছে রফিক অ্যাটাকিং ক্রিকেট খেলতে অথবা চান্সটাও কাজে লাগাইছে। পাওয়ার প্লে একটা ব্যাপার ছিল, সুযোগ ছিল মানে আপনার রেস্ট্রিক্টেড একটা ইয়ে ছিল। ওইটা রফিক ভালো কাজে লাগাইছে। তো গর্ডনেরই মাথা ছিল। গর্ডন আমাদের ক্রিকেটে আসলে অনেক কিছু করে দিয়ে গেছে। যেটা আমরা কেউ হয়তোবা বুঝি না। বাট গর্ডন আমাদেরকে তৈরি করে দিয়ে গেছিল আসলে। শক্ত বানাইছিল গর্ডন আমাদেরকে সত্যি কথা বলতে গেলে। মেন্টালি বলেন, ফিজিক্যালি বলেন। আপনি ওর জীবন কাহিনী বলতো, মাঠে সেভাবে আমাদের কষ্ট করাতো আমরা এবং গর্ডনের প্রসঙ্গে আসবো। প্রবাবলি আপনার ক্যারিয়ারেরও পার্পল প্যাচ মানে খুব ভালো শুরুটা। মানে যেই সময়টা মানুষ এখনকার জেনারেশনে হুম, কারো মনে থাকার কথাও না। সবাই স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলে। ওই সময়টা যেহেতু আমি সিরিয়াস জার্নালিজমের সঙ্গে ইনভলভ হুম, ছিলাম। ওই কেনিয়ার এগেইনস্ট এ হায়দ্রাবাদের জয়, তারপরে 98 এও আপনার কিছু ভালো পারফরম্যান্স আছে। হুম। আমরা এক লাফে ওয়ার্ল্ড কাপে যাই। বাংলাদেশের ১ম বিশ্বকাপ ১৯৯৯।
আপনি সেই দলের ভাইস ক্যাপ্টেন। সো ওই খালেদ মাহমুদকে তো আর মানুষ চেনে না। সো আপনার ওই ওয়ার্ল্ড কাপ জার্নিটা যদি একটু আমাদের শোনাতেন। ওয়ার্ল্ড কাপ জার্নিতে তো আমরা আ গিয়ে ৩ টা প্র্যাকটিস ম্যাচ খেললাম। আপনার নিশ্চয়ই মনে আছে। যেটাতে আমি এসএক্স এর সাথে একটা আমরা সেঞ্চুরি সেঞ্চুরি করলাম। খুব ভালো একটা ম্যাচ জিতলাম। এটা কিন্তু অনেকে জানে না হ্যাঁ, যে মানে খালেদ মাহমুদ সেঞ্চুরি মানে করতে নাম্বার পারে। সেঞ্চুরি করে নাম্বার 6 এ গিয়ে সেঞ্চুরি করি। আমাদের অবস্থা খুব খারাপ ছিল। We are 42 for 4 এরকম কিছু ছিল। আমি আর আকরাম ভাই বোন একটা পরে ইনিংস করি। I scored 100 in 91 balls, 108 91 বলে আমি ১০৮ করি। এরপরে আমি বোলিংও করি। স্টুয়ার্ট লয়েড উইকেট পাই। আমাদের পরে বাংলাদেশ টিমের কোচও ছিল। তো ওই ম্যাচটা আমরা জিতি এসএক্স এর সাথে খুব ভালোভাবে। পরের ম্যাচেও আই স্কোর নর্থাম্পটনের সাথে আমার মনে হয় যে যদি টিভি রিডে থাকতো আমি ২০ বলে ৪২ রানে আউট হয়েছিলাম ওই বলটাও। মানে আমার চেস্টের উপরে একটা বলে ফুল টসে আমি আউট হই পুল মারতে গিয়ে। মানে ওটা অন্য সময় যেকোনো সময় নো বল হইতো হয়তোবা। আমরা মিডলসেক্সকেও হারাই ওই সময়। আর নর্থাম্পটনের সাথে আমরা হেরে যাই। আমি তখন মারতাম অনেক। আমার কনফিডেন্টটা খুব ভালো ছিল। তো আমার কনফিডেন্স ওয়াজ ভেরি গুড এবং আমাদের ওয়ার্ল্ড কাপের আগে বলা ছিল বাংলাদেশ ইয়ে করবে। তো বাই দ্য বাই আমরা যাওয়ার আগে বুলবুল ভাইয়ের আমার যে প্রেস কনফারেন্সটা ছিল ইন মিরপুর বঙ্গবন্ধু স্টেডিয়ামে মানে গুলিস্তান স্টেডিয়ামে বঙ্গবন্ধু মার্বেল যেহেতু ওইটা ওই নামেই সবসময় পরিচিত ছিল। তো আ ওইখানে দিকে প্রশ্ন আমার কাছে একটাই প্রশ্ন এসেছিল যে, "আপনারা কয়টা ম্যাচ জিতবেন ওয়ার্ল্ড কাপে?" ৫ টা ম্যাচ ছিল। তা আমি বলছিলাম, "২ টা ম্যাচ জিতবো। একটা স্কটল্যান্ডকে হারাবো আর যেকোনো বড় একটা আপসেট করবো আমরা।" তো সবাই তখন একটু আমাকে পাগলই ভাবছিল, একটু হাসছিল হয়তোবা। বাট আমরা যখন পাকিস্তানকে আমার ওই কথাটা খুব মনে পড়ে যে আমি ২ টা বলছিলাম ২ টা এবং আমরা ওয়ার্ল্ড কাপ শুরুর আগে আমাদের এক্সপেকটেশন ওয়াস ভেরি হাই, ভেরি হাই। তো এবং আমরা এসেক্স এর আমরা আমাদের ইয়েটা ছিল এসেক্স এ আমাদের ফার্স্ট ম্যাচ ছিল এগেইনস্ট নিউজিল্যান্ড। ওই নিউজিল্যান্ডে কিন্তু আমরা খুবই বাজে ব্যাটিং করি। আমরা ১০০ কত রানে জানি অল আউট হয়ে যাই। ওই ১০০ রান করতে কিন্তু নিউজিল্যান্ডকে অনেক বেগ দিছি আমরা। আই থিংক আমরা ৫ উইকেট ফেলাইছিলাম নিউজিল্যান্ডের। তো রাইট। we done well বাট আমার কথা বলছি আমরা যদি ১৮০, ৯০, ২০০ করতে পারতাম, হয়তো অন্যরকম ম্যাচ হতেও পারত। তারপর আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচই আসলে টাফ ছিল। সত্যি কথা বলতে গেলে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ। তখন ওয়েস্ট ইন্ডিজ তখন তো পাওয়ারফুল সাইড। স্কটল্যান্ডও বড় চ্যালেঞ্জ হ্যাঁ, ছিল ওই সময়। স্কটল্যান্ডের সাথে নান্নু ভাই ওয়াজ ব্রিলিয়ান্ট। আমি মানে সবাই আমরা ব্রিলিয়ান্ট ছিলাম ওইদিনকে। আমরা সবাই ভালো করে নান্নু ভাই ওয়াজ ম্যান অফ দ্য ম্যাচ। আমরা বোলাররা মানে ওই এত অল্প রান ডিফেন্ড করছিলাম 180 ওদের মাঠে। মানে ওদের রেগুলার মাঠে যেটা মাঠে ওরা রেগুলার মানে আমাদের যেমন মিরপুর এখন সেরকম আরকি ওদের ব্রেড এন্ড বাটার গ্রাউন্ড। ওই মাঠে আমরা 187 মনে হয় ডিফেন্ড করছিলাম না 183 ডিফেন্ড করছিলাম এরকম কিছু একটা। তো আমাদের বোলাররা বাস সবাই আমরা যেটা মানে মন প্রাণ উজাড় করে বোলিং করা যেটা বোঝায়। আমরা জিতার জন্য মরিয়া ছিলাম আসলে আমরা জানতাম। তো লাকিলি উই ওয়ান দ্যাট গেম। আর তারপর তো পাকিস্তানের সাথে খেলাটা আসলো। আ তার আগের রাতে অনেক কিছু নাটক হইছে। সেই নাটকটা জানতে চাইবো। আমার কৌতূহল আছে। মানে ওই বিশ্বকাপ মানে বড় আসরেই দেখা যায় যে বাংলাদেশ দলকে ঘিরে অনেক রকম ঘটনা ঘটে। হুম, যেগুলো অ্যাকচুয়ালি আপনি বিশ্বের অন্য কোনো দেশে এত ঘটনা ঘটে না। তখন আমরা যেটা শুনেছিলাম যে গর্ডন গ্রিনিজের সঙ্গে বোর্ডে তৎকালীন যিনি প্রেসিডেন্ট ছিলেন মিস্টার সাবের হোসেন চৌধুরী এবং অন্য যারা কর্মকর্তা ছিলেন, উনারা কি আপনাদের সঙ্গে টিম বাসে ট্রাভেল করতেন? হ্যাঁ, টিম বাসে যেতেন। এটাই দু বোধহয় এক গর্ডনের আপত্তি ছিল আপত্তি হয়তোবা। ছিল। আপত্তি ছিল। যদিও টুটুল ভাই ওয়াজ পার্ট অফ দ্য টিম বাট দেওয়ান শফি, লারফিন টুটুল হ্যাঁ, এক্সপোর্ট দলের। টুটুল ভাই আমার মনে হয় হি ওয়াজ পার্ট অফ দ্য টিম জি। বাট অন্য সময় যেমন বোর্ড ডিরেক্টর আসলো তারাও বাসে গাড়িতে বাসে উঠে যেত আরকি। তো দেখা যেত যে আমরা খুব জলসর হয়ে বসতাম। আমরা যে বাসে যেটা গর্ডন সেটা মনে করতো যে মাঠে যাওয়ার আগে আমরা হৈ, হৈ করে হাসবো, এনজয় করব। সেটা হইতো না বলেই গর্ডনের একটা বিরক্ত ছিল হয়তোবা এই ব্যাপারটায়। আর গর্ডনের বের হয়ে যাওয়াটা তো খুব দুঃখজনক ছিল আসলে। আ আ সেই ঘটনায় বোধহয় খেলোয়াড়দেরও কিছুটা দায় আছে। এটা আমি বলতে পারব না সাইদ ভাই। না যদি ওই আপনি আপনার আমি কাছ যেহেতু থেকেই শোনা যে আমি যখন গর্ডনকে নিয়ে বোর্ড প্রেসিডেন্ট আপনাদের আ ও সামনাসামনি যে ও এটা যে হলো। সামনাসামনি হ্যাঁ, হ্যাঁ, ইউ আর রাইট আমি এটা ভুলে গেছিলাম। হ্যাঁ, আমরা কেনিয়ার সাথে ম্যাচের দিন মানে আইসি ট্রফির কথা আমি বলতেছি। আ আমরা তো ২ দিন খেলা হলো। বৃষ্টি হয়ে গেল আমরা চেস করতে পারলাম না। 97 97 আইসিসি। ওই সময় থেকে গর্ডনের উপরে হয়তোবা অনেকের রাগ ছিল বা এরকম ছিল বাট সরাতে পারছিল না এত বড় নাম। তো গর্ডনকে ইয়ে করার পর আমাদের একটা মিটিং হলো। তো মিটিং এ জিজ্ঞেস করা হইলো যে তখন নান্নু ভাই দাঁড়ায় বলছিলেন যে, "খেলা কিন্তু শেষ হয়নি। আমরা ইনশাআল্লাহ কালকে ব্যাটিং করে জিতবো।" এই ঘটনার পর একটা মিটিং হয়েছিল আমার মনে হয়। আমরা তখন কেনের সাথে হারালাম। এরপর একটা মিটিং হয়েছিল। মিটিং এ গভর্নর আমাদেরকে বলছিল, "তোমরা প্রোটেস্ট করা শিখো। তোমরা কথা বলো। ইউ আর দ্যা মেইন স্টেক হোল্ডার অফ দিস। তোমরা কথা তোমরা" বাট তখন একটা মিটিং এ এরকম আসলো সব বোর্ড আসলো। তো গভর্নর ছিল। তো আসার পর যখন জিজ্ঞেস করা হইলো, তখন আমরা সবাই চুপ ছিলাম। ২-১ জন আমরা মানে কথা কি বলছিলাম। জিজ্ঞেস করা হয়েছিল? আমি একদম মনে নেই মানে
একদম এক্সাক্ট কথাটা মনে নাই যে কি জিজ্ঞেস মানে করতে সম্ভবত গর্ডন বলেছিল বোর্ড সভাপতিকে যে বোর্ড মেম্বারদের টিমের সঙ্গে এত ইনভলভমেন্ট খেলোয়াড়রা পছন্দ পছন্দ করছে না। করতেছে না। ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে যেমন মাঠে আসতো, অনেক কথা বলতো। তো আমার একদিন মনে আছে আ গর্ডন বলছে, "কেউ বাংলায় কথা বলবা না।" মানে গরম কিরকম ছিল আমি মানে গল্প বলতে থাকলে হুম, আসলে শেষ হবে না। তো যাই হোক ওইদিনকা হ্যাঁ, এরকম একটা সিরিয়াস ম্যাটার নিয়ে ছিল। তখন প্লেয়াররা কেউ আমরা মানে সবাই যেটা হয় যে আমাদের দেশে সাইবার হোসেন চৌধুরী প্রেসিডেন্ট। তো উনার সামনে কে বলবে? সত্যি কথা বলার সাহস তখন আমাদের কারোরই ছিল না সত্যি কথা বলতে গেলে। বা তারপর আমরা ২-১ জন চেষ্টা করেছিলাম। পরে তো আমাদের হিতে বিপরীত অনেকের হইছিল আরকি এরকমই। তো যাই হোক তখন গর্ডন খুব চেতে যায় আমাদের উপরে এটা হয়ে যাওয়ার পরে। অনেক রাগ করে। তো এটাই হচ্ছে গর্ডনকে সরে যাওয়ার পরে ওরা চিন্তা করতেছিল যে গর্ডন মনে হয় আমাদেরকে মানে বোর্ডের এগেইনস্ট এ করতে আসছিল। হি ইস নট। হি ইস টোটালি নট। ও বলতেছিল আমাদের রাইট গুলাকে ডেভেলপ করার জন্য। যে আমাদের বাস ইস আওয়ার রাইটস। মানে আমরা বাসে উঠবো এটা আমাদের টিম বাস। ঠিক না? এটার মধ্যে যদি আজকে বোর্ড ডিরেক্টর সবাই যায় বাসের মধ্যে বসে, ওরা বসলে আমাদের হয়তোবা অনেককে দাঁড়াও থাকতে হইতে পারে। এটা সত্য কথা। এবং সবচেয়ে বড় কথা আমরা চুপ করে খালি ইয়ে করব। ওদের ইয়েস তো উত্তরের ইয়েস নো দিব এটাই। যেমন আমি আপনাকে বলি যেমন ওয়ার্ল্ড কাপের ঠিক যাওয়ার আগে অ্যাম আমরা দুপুরবেলা বাস ছিল আমাদের। সকালে ট্রেনিং শেষ হয়েছে। আমরা দুপুরে বাস যাবো। বোর্ড ডিরেক্টর আসছে। বিকেএসপিতে হেভি খাওয়া-দাওয়ার আয়োজন হয়েছে। আমরা তো এতদিন পর পোলাও মাংস পায়া, বিরিয়ানি-টিরিয়ানি পায়া সবাই যে যেমনে খাইছি। মানে সত্যি কথা বলতে গেলে। গড়ন তো এটা দেখে গড়ন একদম। কারণ এই যে এতদিনের মেহনত, এই যে এতদিনের মানে আমরা তখন এতটা ইলিটারেট ছিলাম এই ফিটনেস এর ব্যাপারে যে গড়ন তখন আমরা কিন্তু ব্যাগ গুছানো সাইড দেই। ব্যাগ অলদক বাসে উঠে গেছে। কিন্তু একটা ব্যাগ ছোট, ছোট কাঁধের ব্যাগগুলা আমাদেরকে ডাইকা পাঠালো গড়ন সবাইকে। ডাইকা বলল যে, "তোমরা বিরিয়ানি খেয়েছো না? খুব মজা ছিল আজকে বিরিয়ানিটা।" হ্যাঁ, আমরা বললাম, "হ্যাঁ, খুব মজা ছিল।" আমরা সবাই খুব মজা ছিল বলছি। বলছে, "আমার কাছে মজা লাগে নাই বেশি। তো তোমরা এখন সবাই কেডস আর ট্রাউজার পরে মাঠে আসো।" আমি বলছি, "হোয়াট ইউ টকিং অ্যাবাউট গড়ন? আমরা তখন যাবো। আমরা তো ব্যাগ গুছাই বলছি, আই ডোন্ট কেয়ার।" আমাদেরকে ব্যাগ নিয়ে আমরা জামা পরে গেলাম। ১০০ টা সিঙ্গেল রান দিছি। পরে ওই মাঠে মনে হয় বিকেএসপির ২ নম্বর মাঠে যে কত বমি আসছে আমাদের আল্লাহ জানে। মানে মানে অনেকেই ওয়াক করে সবাই অস্থির হয়ে গেছে। মানে এরকম হার্ড গড়ন ছিল সত্যি কথা বলতে। কারণ আদর করলে বাবার মতো আদর করছে আমাদের। আবার যখন সে টাফ সে বাবার মতো শাসনও করছে আমাদের। তো গর্ডনকে আমি যেটা দেখেছিলাম আ আপনারা যখন আইসিসি একটা টুর্নামেন্ট খেলতে গেলেন, তাকে কিন্তু নেয়া হয় নাই টিমের সঙ্গে। 97 আর ওয়ার্ল্ড কাপের হুম, মাঝখানে। হুম। তো আপনাদের দল যখন বাংলাদেশ দল যখন ফিরছে, তখন আমি এয়ারপোর্টে গিয়েছিলাম মানে দেখতে আরকি। তো আমি সেদিন গর্ডনকে ১ম দেখলাম। হি ওয়াজ লিটারালি ক্রাইং মানে তিনিও মানে আপনাদের রিসিভ রিসিভ করার করতে জন্য আ এয়ারপোর্টে মানে বাংলাদেশের একজন হেড কোচ তাকে ছাড়া দল গেছে। সরি কমনওয়েলথ ক্রিকেট ছিল এটা। কমনওয়েলথ ছিল। বাংলাদেশ টিম আমিও খুব মনে হয় বাদ পড়ছিলাম ওই হ্যাঁ, খেলা আপনি থেকে। বাদ ছিলেন। টিম খুব খারাপ খেলেছিল। তো গর্ডনকে দেখতাম যে মানে হি ওয়াজ এ ফাদার ফিগার মানে একদম, একদম। প্রত্যেকটা ক্রিকেটারকে মানে এমন না যে একজনকে সে অপছন্দ করতো, আরেকজনকে বেশি পছন্দ করতো তা না। মানে বাট ও একটা অন্য কেক একটা বানাইতো। ক্যারেক্টার। ও একটা কেক বানাইতো। এত পচা খেতে কিন্তু আমরা খুব মজা করে খেতাম। আম বিকেএসপিতে তো আপনি জানেন তো সন্ধ্যাবেলা আসলে কিচ্ছু করার থাকতো না। তো দিনের বেলাও কিছু করার থাকতো না না, প্র্যাকটিস দিনে তো থাকলে। আপনারা প্র্যাকটিস, সারাদিন ট্রেনিং। ইন্টারন্যাশনাল হোস্টেলে আপনাদের প্র্যাকটিস করলে ক্যাম্প তো আর ছিল। এত কষ্ট লাগতো না। যে প্র্যাকটিস করছি হুম। সবার সাথে মজা সন্ধ্যাবেলা কি হতো? একটা মোবাইল ফোনও নাই কাউরির বা এই ফোন করতে গেলে লাইন ধরে গিয়ে দাঁড়ায় থাকতে হইতো। তো বাসার সাথে কথা হইতো। তো আমাদের ফ্যামিলি হয়ে গেছিল ওইটাই আসলে তখন। ৪.৫ বছর বিকেএসপিতে কাটানো বাস ভেরি ডিফিকাল্ট ছিল। বাট তারপর উই এনজয়েড a লট। তো গর্ডন তখন থাকাতে যেটা হইতো, গর্ডন প্রতি সন্ধ্যায় ওর রুমে যেতাম আমরা বেশ কিছুজন। যারা আমরা আমাকে পছন্দ করতো বা আমরা পছন্দ করতাম ওকে বা ওর গল্প শুনতে ভালো লাগতো। এরকম ৮-১০ জন ১৫ জন হয়ে যেত। তো ও তো থাকতো যে মালঞ্চ বলে একটা বিল্ডিং ছিল আমাদের পাশের বিল্ডিং এ পাশে। ওখানে যেতাম। তো কেক থাকতো, চানাচুর থাকতো এরকম। তো আমাদের কেক খেতে দিত। ও বানাইতো কেক, খাইতে দিত ওটাতে আমরা তো ওই পচা কেকটা ওই মজা মানে পচা না মানে স্বাদটা তো মজা লাগতো না। বাট তারপরে বলতাম, "না ভেরি গুড।" ওদিন যদি মজা করে দুষ্টামি করতাম, "গরম তুমি কি বানাও? এটা হয়তো পচা।" আর রাগ করতো আমাদের মারতে আসতো। মানে এই যে খেলোয়াড় মানে বাবা ছেলের সম্পর্ক ছিল এবং তার যে এত একটা গল্প শুনতাম, কারণ আমাদেরকে কারণ এই যে বল যখন ক্যাচিং করাইতো কাছ থেকে মারতো, এত জোরে বল মারতো। তখন তো সাইদ ভাই আপনি জানেন যে আমরা হ্যান্ড খুব গ্লোভস কম ছিল দামি না। বল দিয়ে ইউজ করতাম। মানে এত শক্ত বল। হাত লাগতো, ব্যথা পেতাম। যদি আমরা হাত এরকম করতে পারতাম তো হইছে। মানে এত বকা দিত যে, "তোমরা মেয়ে, তোমাদের তো ক্রিকেট খেলা উচিত না।" আর ও আমাদেরকে গল্প বলতো একটা সাইদ ভাই। জীবনে ওর ক্রিকেট লাইফ এর গল্প। যে স্ক্রলিং করে গিয়ে বাথরুম থেকে বিছনা থেকে রোল করে নেমে ক্রলিং করে গিয়ে বাথরুমে যেত এবং সেই ইংল্যান্ডের সাথে সেই টেস্ট ম্যাচে 5th টেস্ট ম্যাচ ফার্স্ট ইনিংসে ১০০ সেকেন্ড ইনিংসে ২০০ মারে। তো বলছে যে, "তোমরা এইটুকুই ব্যথা পাও আর আমাদের কোমরে ইনজেকশন নিয়ে ক্রিকেট খেলতে হয়েছে। ৫ দিনের টেস্ট ম্যাচ।" তো
মানে গর্ডনের বিদায়টাও ওয়াজ নট, মানে আমি বলব না যে একটু এটা যদি ফ্ল্যাশব্যাকে যান, মানে আপনি তো তখন ওয়ার্ল্ড গর্ডন কাপে আমার উল্টা দিকে রুমে থাকে। পাকিস্তান ম্যাচের আগে, রাইট? হ্যাঁ, পাকিস্তান ম্যাচের আগের রাতে গর্ডন আমার রুমে নক করে। আমি নক করে বললাম, "হোয়াটস রং কোচ?" তখন বলল, "তুমি আমার রুমে আসো।" আমি গেছি ওর রুমে। কি আমার চিঠি দিল একটা। যে এই চিঠিটা আমাকে মামুন দিয়ে গেছে। বোর্ডে তখন একজন মামুন ভাই, আমার মনে আছে নামটা। মামুন ভাই ছিলেন, মামুন ভাই দিয়ে গেছেন। তোমার বোর্ডে একটা লোকের সাহস হয় নাই যে আমাকে চিঠি দিয়ে যেতে। মামুন ভাই তো ছিলেন একটা সাব কমিটির সাব মেম্বার কমিটির ছিলেন, মেম্বার নট ছিলেন। ইভেন উনি খেলা বোর্ড দেখতে গেছিলেন ডিরেক্টর। তখন, ওইখানে উনার হাত দিয়ে চিঠিটা পাঠানো হয়েছে। এবং ওনাকে বললাম যে বললাম যে, "তুমি কি করবা?" বলে যে, "আই কি এম দ্যা ছিল চিঠিতে যে তিনি যেন ইউ আর নো মোর উইথ বাংলাদেশ ক্রিকেট টিম।" স্যাকড, বেসিক্যালি স্যাকড। বাট আমি বললাম, "তুমি কি করবা?" বলল, "আমি কালকে ফার্স্ট ম্যান ইন দ্য বাস। আমি দেখতে চাই কে আমারে নামায় বাস থেকে।" বিশ্বাস করেন, সে ফার্স্ট ম্যান ছিল ইন দ্য বাস। মাঠে যাওয়ার পথে হ্যাঁ, নর্দার্ন বাসে যাওয়ার ট্রেনে। পথে। তো বাসে যাওয়ার পথে সে বাসে উঠছে, সে আমাদের সাথে কিন্তু মাঠেও ছিল। এবং লাঞ্চ পর্যন্ত সে আমাদের সাথে ছিল। আমি আমি হচ্ছে যে যেহেতু আমার আমার হচ্ছে যে তখন তো আমরা জানি না আমরা জিতবো খেলা, ঠিক না ভাইয়া? তো ২০০ কত রান আমাদের চেজ করতে ডিফেন্ড করতে হবে। তো কারণ আমাদেরকে মনে আছে হাডেলে ছিল, বলল, "গুড লাক, অল দ্য বেস্ট।" এরকম কিছু একটা বলছিল। খুব ইন্সপায়ারিং কিছু বলছিল যেদিনকে আবারও। তো এটার পর আমরা খেলা জিতা করে যখন সবাই অ্যা সেলিব্রেট করছেন। ড্রেসিং রুমে যাই, ইমোশন হয়ে যেতেছি আসলে। আ ড্রেসিং রুমে যাই, তখন ওকে পাই না। কল করি, "কই তুমি?" বলছে, "আমি অনেক দূরে চলে আসছি। অ্যান্ড ডোন্ট আস্ক মি টু কাম ব্যাক।" হ্যাঁ? তো অনেক বছর ছিল তো আমাদের সাথে। গুড টাইম। বাট জানতে পারেননি ড্রেসিং রুমে তো আপনারা ১১ জন মাঠে ফিল্ডিং করছিলেন যারা কাউকে 11 না এ। বলেই নাকি চলে গেছিল। কারণ ছেলেরা তো ওকে, মাঠে, আচ্ছা। বাকি প্লেয়াররা তো মাঠে। ও ফিল্ডিং এর সময়টা সে ফিল্ডিং এর চান্সটা সময় নিয়েছে বাকি যেন। ফিল্ডার ডাগ আউটে ছিল বা এরকম ছিল। পরে বলে ব্যাগ গুছায় পিছন দিকে বা কোত্থেক থেকে বলে চলে গেছে। গাড়ির কল করে হয়তোবা চলে গেছিল। এবং ধরেন ৩ ঘন্টা ৩.৫ ঘন্টা অনেক পথ। ইংল্যান্ডে এত দিক দিয়ে চলে যাওয়া যায়। মানে আমরা তো প্রায় ৪ ঘন্টা পরে ফোন করছি জানার। ৩ ঘন্টা ৪ ঘন্টা পর। তখন তো অনেক দূর চলে গেছে আসলে ও। বলছে, "ডোন্ট কাম আস্ক মি টু কাম ব্যাক।" তুমি কি জানো আমরা জিতছি? বললাম, "হ্যাঁ, জানি।" তো ও খেলা দেখছে হয়তোবা কোথাও। বাট আ মানে সত্যি কথা বলতে কি যে ও এত বছর ছিল আমাদের সাথে, এত কিছু শিখছি ওর থেকে। ভালো-মন্দ যেটাই বলেন, বা ভালোটাই শিখাইছে সবসময়। হার্ড ওয়ার্ক করা শিখাইছে। কঠিন ছিল, বাবার মতো ছিল, যেটা সত্যি কথা বললাম। তো খারাপ লাগতো ওকে না পেলে। যখনই দেখা হয়েছে এরপর বিকেএসবি লাইফটায় ফিরে যাই। ওই সময়টা আমি খুব নিয়মিত বাংলাদেশ টিমের প্র্যাকটিস দেখা দেখতে যেতেন। যেতাম। ইন্টারন্যাশনাল হোস্টেলটা খুবই মানে অর্ডিনারি ডরমিটরির অর্ডিনারি মধ্যেই ছিল। ছিল ওর মানে মধ্যে, এখন রাইট। এখনকার চেহারা তো না, একদমই ফেস না, লিফট হয়ে হ্যাঁ। গেছে। আপনারা ৪ জন করে অ্যাটাচ এক বাথরুম আছে এখন তো, অ্যাটাচ বাথরুম। আমরা রাইট। রাতের বেলা বাথরুম যাইতে হইলে একজনকে উঠায় নিয়ে তো যেতাম। মজার গল্প হচ্ছে কি যে আপনাদের প্র্যাকটিসের পরের সময়টা মানে আপনারা যেভাবে কাটাতেন, মানে আমি একবার গিয়ে দেখি খালেদ মাসুদ পাইলট তার দাড়ি অর্ধেক শেভ করা। তাই আমি বললাম, "কি জন্যে?" বলে, "ফান ভাই, সময় তো কাটে না। কিছু একটা করে ফানি কিছু একটা এক্সাক্টলি, করে।" মানে হ্যাঁ। আমার মনে হয় যে টিম বন্ডিংটাও এ কারণেই কি, বিকজ আপনাদের তো কোনো লাইফ ছিল না। প্র্যাকটিসের বাইরে লাইফ ছিল রুমমেটদের সঙ্গে সবকিছু শেয়ার করা। এই শেয়ারিংটা কি হেল্প করেছে কিনা অনেক, টিম বন্ডিং এ? অনেক সাইদ ভাই। মানে আমরা খেতে যেতাম একসাথে, আপনি বুঝেন না? সেটাও একটা বেঞ্চির মধ্যে বসা। পাঁচ দোররা আমাদের দিয়ে ছিল। তো আপনি বুঝেন আমাদের মধ্যে কি বন্ডিং গুলা কিরকম ছিল আমরা। ধরেন সকালবেলা উঠে দেখি সাইফুল আমার কাপড় ধুয়ে দিত। বলে, "কিরে কাপড় ধুয়ে" বলে, "না, আমারটা ধুয়েছিলাম, তোরটাও ধুয়ে দিলাম।" মানে আপনি খালি চিন্তা করে দেখেন, এখন এটা চিন্তা করা যাবে? মানে এই যে ফিলিংস গুলা ছিল বা এই বন্ডিং ছিল, খাওয়া থেকে আরম্ভ করে আড্ডা, ধরেন ফোনে কথা বলা, মানে আচ্ছা সুজন কথা বলবে, আর দেরি হয়ে যাচ্ছে, তখন রাখি। তো এই যে প্রত্যেক মানে যে মিটারের ফোনে যারা ছিলাম, আমরা তো ওরকম করতাম না। কারণ আমরা বৃহস্পতিবার করে আমাদের প্র্যাকটিস শেষ করে আমরা ফিরতাম। আ শুক্রবারটা থাকতাম। শনিবার দিন আমরা মানে সকালে রওনা দিতাম, বিকালে আমরা প্র্যাকটিস করতে পারি এরকম। মানে ১.৫ বেলা ছুটি পাইতাম আসলে বলতে গেলে। তো আপনার বাট আনন্দ ছিল সাইদ ভাই। লিটন দাস তো ক্যাপ্টেন। যদি ধরে নিই বাংলাদেশ খেলছে। তার ভাইস ক্যাপ্টেন যিনি আ আ কারেন্ট কামিং ওয়াইজ কে ওয়ার্ল্ড আ কাপে আ বলছেন সাইফ। চ্যাম্পিয়ন। হ্যাঁ, হ্যাঁ, সাইফ, সাইফ হ্যাঁ। ভাইস ক্যাপ্টেন। টুর্নামেন্টের মাঝখানে বোর্ড প্রেসিডেন্ট সাইফকে ডেকে বললেন, "তুমি টুর্নামেন্টের বাকি অংশ ক্যাপ্টেন্সি করবা।" সাইফ কি সেই অফার নিবেন বলে আপনার মনে হয়? বলতে পারব না। বাট আ আপনার তো সুযোগ এসেছিল পাকিস্তান ম্যাচে অন্তত ম্যান অফ দ্য ম্যাচ শুধু না, ক্যাপ্টেন হিসেবেও শেষ করার। পাকিস্তান ম্যাচের আগের দিন রাতে এরকম হঠাৎ করে আমাকে বোর্ড ডেকে পাঠান ম্যানেজারের রুমে। তো আমি গিয়ে দেখি মোটামুটি ফুল বোর্ড। বোর্ডের অনেক ডিরেক্টররা বসে। তো আমাকে বললেন, "কালকে তুমি ক্যাপ্টেন, টিম বানাও।"
আমিনুল ইসলাম 11 এ থাকবেন না এরকম কিছু ছিল? ৪ জন 11 থাকবে এটাও বলে দিলেন। তো ওকে। আমি বললাম তাহলে তো ১৫ জন হয়েই গেল। ১১ জন তো হয়ে গেল। তো আমার আর টিম বানানোর কি আছে? কেন বলল তারা পারফর্ম করছিলেন নাকি। আকরাম ভাই, নান্নু ভাই, ফারুক ভাই অ্যান্ড বুল্লু ৪ সিনিয়র প্ল্যান নাই। নান্নু ভাই কেন? নান্নু ভাই তো অলরেডি দুটো হ্যাঁ, নান্নু 50 ভাইকেও রাখবেন না। তারা সিনিয়র। ইয়াং টিম হ্যাঁ, সিনিয়র প্লেয়ার। নান্নু ভাইকে রাখবেন না সিনিয়র হিসেবে। নান্নু ভাই তো 50 মারলো, ক্যাচ করলো। ইয়ে ভালো ব্যাটিং করলো। তা আমি বললাম যে, "টিম তো হয়েই গেছে স্যার ভাই, আমি আর কি করব? আমার তো বাড়ানোর কিছু নাই। কিন্তু এই টিম নিয়ে কিভাবে খেলবেন?" বলে, "কেন এই টিম নিয়ে খেললে কি সমস্যা?" আমি বললাম, "এই টিমে ব্যাটসম্যান কই? বিদ্যুৎ আর অপি ছাড়া কোনো রিকগনাইজড ব্যাটসম্যান নাই। পাইলট অলরাউন্ডার, দুর্জয় অলরাউন্ডার, আমি অলরাউন্ডার, মনি ভাই অলরাউন্ডার, রফিক অলরাউন্ডার, রাহুল অলরাউন্ডার। ৬-২-৮ শান্ত, শফিউদ্দিন বাবু অ্যান্ড মঞ্জু। এই হলো ১১ জন। এটা কোনো টিম হবে? বলে, "তাহলে তো আপনি কি চান?" আমি বললাম যে, "আপনি খেলান।" বলে, "আমরা সবাইকে খেলতে।" আমি বলি, "ঠিক আছে সেটা আপনি মনি ভাইয়ের জায়গায় রফিককে খেলান, আমার জায়গায় রাহুলকে খেলান।" বলে, "না আপনি খেলবেন, রাহুল খেলবে, আপনি খেলান।" তখন আমাকে বাধ্য হয়ে তখন বলতে গেলে, "ঠিক আছে তাহলে" তখন আমি বললাম যে, "আমি নতুন বলে করি। তা আমি আর শফিউদ্দিন বাবু, রাহুল তাহলে খেলুক।" এই শান্ত আর মঞ্জু খেলতে পারল না বেচারারা ওই ২ টা ম্যাচ। মানে এটা আমার জন্য না, ওই কম্বিনেশন করতে গিয়েই মানে ব্যাটসম্যান ঢুকাতে গেল না। তখন আমরা নান্নু ভাই, ফারুক ভাই অ্যান্ড নান্নু ভাই, বুলবুল ভাই এবং আকরাম ভাইকে ঢুকানো হইলো। তো যেটা হইতো যে প্রতিদিন টিম করার আগে গর্ডন, আমি আর বুলবুল ভাই না থাকতো। ক্যাপ্টেন্সির বিষয়টা আপনি তো না মানে ক্যাপ্টেন ইফ আই এম গ্রিডি তাহলে আমি অবশ্যই ক্যাপ্টেন হইতে পারতাম এবং ওই ৪ জনের কিন্তু ক্যারিয়ারও শেষ হয়ে যেতে পারত। কিন্তু আই ডিডন্ট ডু দ্যাট। মানে এটা কি তখন তো একটা বন্ডিং এর ব্যাপার ছিল। আমি ডেফিনিটলি বলছি যে এটা তো এই বাস্তবতায় ২০২৫ এ কি আপনি নিজে রেজিস্ট করতে পারতেন নিজেকে? মানে জানি এখন না, যদি ক্রিকেট জানি না। কালচারটা যে জায়গায় গেছে। হ্যাঁ, না, জানি না। এখন আপনাকে আমি এর পরের রিপিট গল্পটাও বলব। এই ওয়ার্ল্ড কাপের গল্পটার পর আমার রিপিট গল্পটাও আমি বলব। তো এই ঘটনার পরে আ বেসিক্যালি যেটা হইতো যে টিম সিলেকশনে বুলবুল ভাই আমাকে ফোন দিয়ে বলতেন, "সুজন চলো সিলেকশন হবে যাবো।" ঐদিনকার ১ম I কল্ড হিম যে, "বুলি ভাই আপনি ম্যানেজারের রুমে আসেন।" উনি আসেন, পরে উনি তো এসে পরিবেশটা বুঝছেন যে কি হইছে ওখানে। এবং উনি যখন বের হয়েছে তখন আমাকে জিজ্ঞেস করে, "কি হয়েছিল?" আমি যে, "না কিছু হয়নি।" বাট এন্ড অফ দ্যা ডে বোর্ডে তো এত লোক ছিল এটার মধ্যে, ওই রুমের মধ্যে কেউ না কেউ উনাকে বলছে কি হয়েছিল। যেটা হইলো পরের টুডে এসে যেটা আমি দেখলাম, গর্ডন তো চলে গেল। ইমরান ভাই কোচ হইলেন। তো পাকিস্তানের সাথে খেলার আগের দিন আমি টিম লিগে আমাকে ডাকলো বুলু ভাই। তো বলে গেলা আমি গিয়া নিচে নামতেছি। তখন দেখি উনি আর ইমরান ভাই আগেই বসে আছেন। এবং আমি মনে করি একটু আগে থেকেই বসে আছেন ওনারা। মানে ৪ টায় টাইম দিলে আমাকে মনে হয় ০.৫ ঘন্টা পরে টাইম দিছে এরকম কিছু একটা। সেটা হইতেই পারে। ক্যাপ্টেন কোচের কথা থাকতেই পারে। তো আমি গিয়ার পর আমার কনভারসেশন এ হয় না যে ফট করে ঢুকে গেলে কনভারসেশন বোঝা যায়। তো আমার কাছে মনে হচ্ছে ওরা আমাকে বাদ দেওয়ার প্ল্যান করতেছিল। তখন আমি স্ট্রেইট অ্যাওয়ে বলি যে, "আমাকে যদি বাদ দিতে চান বাদ দিতে পারেন। I don't have any issues আগে টিম ফার্স্ট, বাংলাদেশ টিম আগে। কিন্তু আমার প্রয়োজন না থাকে টিমে কোনো অসুবিধা নেই। আমি কিন্তু ভাই হিরো। মানে মাত্র পাকিস্তানের সাথে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে আসছি ওয়ার্ল্ড কাপে। তো পাকি তবে "না, না, না ঠিক আছে তুমি খেলবা।" "আরে কি বলিস তুই এগুলা? এটা না, না কোনো অসুবিধা নেই খেলবা।" খেলানোর পর আপনি তখন আপনার ওই সিস্টেমটা মনে ছিল। ১ম ১৫ ওভারে রিং ছিল। লিঙ্ক ছিল। তো আমি তো নতুন বলে সাইদ ভাই মানে ওই ইন্টারন্যাশনাল ইংল্যান্ড কন্ডিশন বলে আমি নতুন বলে করতে পারছি। রাইট। আমার সুইং করছে। ঢাকার কন্ডিশন তো আমি নতুন বলে বল করি না। এটা আপনিও জানেন। আপনি তো আমার এত খেলা দেখছেন, রাইট? আমাকে ওই মাঠে নতুন বলে ১৫ ওভারের মধ্যে আনা হইল। আমি ৪ ওভার বল করলাম। দিয়ে আমার যে বেসিক টাইমটা বল করার ১৫ ওভারের পর থেকে ৩৫ ওভার এই টাইমটা আমি বল করি বেশি। আমাকে ১ ওভার বল করাইতে আসে নাই। আসলো কখন? আমাকে লাস্ট ৬ ওভার বল করাইলো। এবং আমি ১০ ওভারে ৮১ রান দিলাম। আমার মনে আছে পাকিস্তান এবং আমি অনেক বা আলোচনা হলো। হ্যাঁ, এবং আমি বাদ পড়লাম। আমি বাংলাদেশ টিমতে বাদ পড়লাম। তারপরে একটা এশিয়া কাপে টিম বলে শ্রীলঙ্কা গেল, আমি বাদ পড়লাম। মুন্না চান্স পাইল হুইচ ইস ওকে। মুন্না চান্স পাক আর যেই চান্স পাক। বাট আমাকে যেভাবে বাদ দেওয়া হয়েছিল বা যেভাবে ষড়যন্ত্র করা হয়েছিল, এটা কিন্তু একটাই কারণ ছিল যে আমি ওয়াজ দ্যা নেক্সট ক্যাপ্টেন অফ বাংলাদেশ ক্রিকেট। মানে যদি এটা আমি কিন্তু আমি তখন বুঝি নাই, বুঝতাম না। বাট এখন বুঝি যে এগুলা খুবই মানে ছলচাতুরির ব্যাপার ছিল একটা আসলে। মানে 97 থেকে যদি আমি 99 ওয়ার্ল্ড কাপ ওই ম্যাচ ধরি, আমি প্রসঙ্গটা আসতাম যে হঠাৎ করে আপনার পৃথিবী উল্টে গেল। ঘটনাটা শুনলাম। এরপরে কিন্তু আপনার জীবনে একটা নতুন উপাধি এসছে। লড়াকু। মানে আপনাকে বারবার দল থেকে বাদ পড়তে হয়েছে, ফিরতে হয়েছে। সেই অংশটা যদি একটু ইফ ইউ ক্যান রিকল যে ওই আমি যদি প্রসঙ্গটা গ্রিডি বলবেন। থাকতাম ভাই তাহলে খুব ভালো হতো আসলে। কিন্তু আমি গ্রিডি হই নাই এটা আমার বলা কপাল। বাংলাদেশে আসলে এজন্য এরকম কিছু হয় না। আপনি যেটা ২০২৬ এ বললেন না? সাইফের নিয়ে নেয়া উচিত। আমি যেটা মনে করি। তো সাইফও হয়তোবা আমার মতো পরের ট্যুরে হয়তো বাদ পড়ে যেতে পারে। এরকম হতে পারে। তো যাই হোক আমি তারপর তো আমি আমার মনে হয় যে আপনিও জানেন যে আমি কতবার বাদ পড়লাম, ঢুকলাম। কারণ আমাকে বেশিদিন বাদ রাখতে পারত না। আমি এমন পারফরম্যান্স করতাম যে আমাকে নিতে বাধ্য হইতো আসলে। এটা তো আমার কোনো মামা কাকার জোর ছিল না যে আমি কাউকে বলে বাংলাদেশ টিমে ঢুকছি কোনো সময়। আমার কেউ ছিল না আসলে। তো
আল্লাহ করে আমাকে যেমনি হোক আল্লাহ আমাকে সুযোগ দিতেন। আমি লোকাল ক্রিকেটে এত পারফরম্যান্স করতাম। আমি বেস্ট অলরাউন্ডার হইতাম, সেরা মানে হাইয়েস্ট উইকেট টেকার হইতাম। আমাকে বাধ্য হইতো দলে নেয়ার জন্য। তো এরকম আমাকে অনেকবারই, অনেক অ্যাঙ্গেলে অনেকভাবে বাদ দেওয়ার জন্য চেষ্টা করা হইছে, করছে। মানে আমি কন্টিনিউয়াসলি বাংলাদেশে মানে একসাথে কয় বছর খেলছি সেটা আমার এখন আর মনে নাই, সত্যি কথা বলতে গেলে। বাট আমি জানি না কেন আমার সাথে এরকম হতো। বাট হয়তোবা আমি এখন মনে হয় যে ইনটেনশনালি হতো কিনা। বাট মনে নিচ্ছি না ইনটেনশনালি হতো না। হয়তোবা আমি খারাপ খেলতাম, বাদ পড়তাম, এরকমই হইতো হয়তোবা। বাট আমি ভালো খেলার পর আপনি তো, যেমন আজকে কি হয়? যেমন আপনি একটা ছেলে যদি একটা সিরিজ খারাপও করে তাকে বাদ দেওয়া হয় না। তাকে আবার সে ন্যাশনাল টিমে সুযোগ পাইছে, তাকে কন্টিনিউ করে, একটু কন্টিনিউ করে, করে। কিন্তু আমাদের সময় এরকম ছিল না। আপনি ২-৩ টা ম্যাচ খারাপ খেলা মানে, মানে আপনি মানে মহা পাপ করছেন। আর আমাদের সময় ভালো খেলা মানে কি? ৭০ বলে ৩০ নট আউট, ২২ কইরা আপনি কোন রকম ডাবল ফিগারে করতে পারলে আপনি ভালো ক্রিকেটার হয়ে যেতেন। কিন্তু আমরা তো আসলে ওইগুলো বুঝতাম না। আমরা চিন্তা করতাম ম্যাচ জয়ের চিন্তা করতাম যে ম্যাচ জিততে হবে, মারতে হবে। যেমন যার জন্য আমি যখন জিম্বাবুয়ের সাথে একটা ম্যাচে আমি ৩১ বলে ৫০ রানও করি। কারণ আমার অ্যাটিটিউড ছিল এরকম এগ্রেসিভ খেলার। তো আমি আমার ঢোল পিটাচ্ছি না, বাট আমি বলছি যে আমাদের কালচারটা তখনকার। গড়ন যে কালচারটা করে দিয়ে গেছিল, সেই কালচারটা অনেকটা ভেঙে যায় গড়ন চলে যাওয়ার পরে আসলে। মানে আমরা একেকজন আরেকজনের শত্রু হয়ে যাই। অ্যা এগুলা হয়। মানে এখন যখন চিন্তা করি বা এখন যখন এই বয়সকালে বুঝি যে এরকম হয়েছিল, তখন মনে হয় যে এসবের ভেতরে রিজন ছিল। সবাই খুব সেলফিশ হয়ে গেছিলাম আমরা আসলে। সেই শত্রুতার চূড়ান্ত বিস্ফোরণ বোধহয় ২০০৩ বিশ্বকাপে ঘটেছিল। ইফ আই এম নট রং। আম মানে রেজাল্ট গুলোতে আমরা যদি যাই, কেনিয়া, তারপরে কানাডার কাছে হার। এই হারগুলো আসলে ব্যাখ্যা কি? আমি মানে আজ পর্যন্ত আই এম নট সিউর যে প্রত্যেকটা আরে দুটো মানে ম্যাচেই উইনিং সিচুয়েশন এ ডারবিনে ছিল। সরি, ডারবানে আমরা যে ম্যাচটা কানাডার সাথে হারি, ইট ওয়াস আ গ্রাসি টপ উইকেটে। আমাদের থার্ড সিমার কে খেলেছিল আপনি জানেন কি? তখন আমার থার্ড সিমার খেলেছিল সিজন। আমরা এহসানুল এতগুলা হক ফাস্ট সিজন। বোলার বসে থাকতে থার্ড সিমার ওয়াজ সিজন। তো আপনি ম্যাচ হারবেন না তো কি করবেন? সিজন তো কোনো ঢাকা লিগে বল করা বোলার না। নো। আমাকে খেলানো হইল না। আমাকে পরের ম্যাচে শ্রীলঙ্কা খেলানো হইল না। তারপরে মাশাআল্লাহ আমি ৪ ম্যাচ খেলছি এবং আমি বাংলাদেশের হাইয়েস্ট উইকেট করেছি ওই ওয়ার্ল্ড কাপেও। কেনিয়া ম্যাচে বোধহয় কিছু ক্যাচ রাখতে কেনিয়া পারলে মানে না কিছু ক্যাচ মানে কি? অনেক ক্যাচই। কিছু ক্যাচ বললে তো ভুল হয়। হিতেশ মোদি, স্টিভ টেকোলার, মহেশ দম্বে সবার কাছেই পড়ল। মানে আমার বলেই পড়ল ৫ টা ক্যাচ। আমার যতটুকু মানে অলোক কাপালি ফেললো, রোকন ফেললো, পাইলট তো মানে ৩-৪ টা ক্যাচ ৩ টা পাইলটই ফেলেন। ফেললো। তো এত ক্যাচ ফেললে তো আপনি ইন্টারন্যাশনাল ম্যাচ জিততে পারবেন না, পারবেন? তো যাই হোক, হ্যাঁ, মানে আমার মনে হয় যে ওই ওয়ার্ল্ড কাপটা ওয়াজ এ মানে মেস আমাদের জন্য। আমরা অনেক ভালো করতে পারতাম কিন্তু আমরা করতে পারি নাই। কেন পারি নাই আমার মনে হয় জানি না। বাট পারি নাই। সত্যি কথা আমরা ভালো করতে পারিনি। মানে রেজাল্ট তো একটা জিনিস। মানে আমি যত গল্প শুনেছি মানে যেই আরকি কোচ ওয়ার্ল্ড আমরা কাপের। আনছিলাম, রাইট। এই কথাটা বলতেই ভুলে গেছি। যে কোচ আমরা ২ জন আনছিলাম, কোচ, ১ জন না। হ্যাঁ, ২ জন ২ কোচ জন কোচ। আনছিলাম। মানে একজন তো মহসিন ভাই চেষ্টা করতেন। বাট আরেকজন আরেকটা তো কথা আলী বলতেন। জিয়া জোকার। মানে আমি মনে করি যে উনি কথা এত বেশি বলতেন আর আম গিনিপিগ বানানো হয়েছিল আমাদেরকে আসলে সত্যি কথা। এবং উনি অনেক কিছু এই ওই বিভিন্ন চেঞ্জেস এনে এবং একটা মিটিং হইতো আমাদের মানে ইটস লাইক মানে মানে আপনি মানে আন্ডার 19 এ কোন টিমকে মনে হয় উনি প্র্যাকটিস করাচ্ছেন। মানে আমার মনে আছে আমাদের তখন জন গ্লস্টার ওয়াজ আওয়ার ফিজিও। জন তো একদিন ৩৫-৪০ মিনিট পর গালি দিয়ে বের হয়ে গেছে ওখান থেকে। মিটিং রুম থেকে হেড কোচকে গালি দিয়ে বের হয়ে গেছে ইনফেক্ট। কথাটা হচ্ছে এত মানে বোরিং ছিল তার সাথে ট্রেনিং করা এবং মানে এত কথা বলতো কাজের থেকে কথা বেশি হতো। তো প্র্যাকটিস এ কথা বলেই সময় নষ্ট হয়ে গেছে আসলে। মানে যে ট্রেনিং করা হবে সেটা হইতো না। তো মানে ইয়েস আমাদের ওই ওয়ার্ল্ড কাপটা সত্যি কথা মানে ডিজাস্টার ছিল একটা। মানে সেই ওয়ার্ল্ড কাপের স্কোয়াড মেম্বার যারা ছিলেন, যাদের সঙ্গে আমার কথা হয়েছে, মানে আমি এমন বিষয় শুনেছি যেটা আসলে অন্য কোনো ওয়ার্ল্ড কাপে বা অন্য কোনো খেলোয়াড়ের কাছ থেকে এই ধরনের কমপ্লেন, মানে একটা দলের ভেতর যে কত রকম কেমিস্ট্রি ছিল, ডেফিনিটলি পজিটিভ কিছু ছিল না। খুবই বিস্ময়কর। আমরা সেই প্রসঙ্গে গেলাম না, কেননা না যাওয়াটাই ভালো আমার মনে হয়। এতদিনের পুরনো বিষাক্ত জিনিস জিনিসকে আর সামনে নতুন কাদা করে ছুঁড়ে নিয়ে দেওয়া না। আসা। হ্যাঁ। বাট এরপরে আপনার লাইফে একটা ক্রিকেটিং লাইফে একটা বিরাট চেঞ্জ হলো। যে বিশ্বকাপে যাওয়ার আগে খালেদ মাসুদ পাইলট, আমি আর মুস্তফা মামুন ছিলাম। আমরা বিকেএসপিতে একটা প্র্যাকটিস ম্যাচ কভার করতে গিয়েছিলাম। অল অফ এ সাডেন হি ডিসক্লোজ যে বিশ্বকাপের পর তিনি আর ক্যাপ্টেন্সি করবেন না। এরপরে এলো এখন বাংলাদেশ টিমে ক্যাপ্টেন্সি কে করবে? তদন্ত কমিটি হলো। অনেক রকম নেতিবাচক আলোচনা। প্রবাবলি লোয়েস্ট পয়েন্টে ছিল বাংলাদেশ। তখন যারা বোর্ডে ছিলেন, বিশেষ করে প্রয়াত মিস্টার আরাফাত রহমান, তার ইনফ্লুয়েন্স অনেক বেশি ছিল। তো তার সঙ্গে আলোচনায় আমার যেটা মনে হয়, তিনি একজন চাচ্ছেন যে টিমটাকে ঐক্যবদ্ধ করবে। নট অ্যাজ এ পারফর্মার যে মানে টপ পারফর্মার হয়ে করবে। বাট দলের ভেতর তখন কনফিডেন্স আনাটা খুব জরুরি ছিল এবং
ওই আইডিয়া থেকে কিন্তু আপনাকে চুজ করা আমি ঘটনাটা জানি বলেই দায়িত্ব নিয়ে বলছি হুম। এবং একই সঙ্গে ডেভ হোয়াটমোর এলো। মানে আপনি এই শেপ আপটা কিভাবে করলেন? দলটা কিন্তু এরপর আপনি অস্ট্রেলিয়া ট্যুর করলেন, পাকিস্তানের অনেক কঠিন ট্যুর ছিল। ওই সময়টা কতটা ডিফিকাল্ট ছিল আপনাকে আপনার? আমি যেই গল্পটা বললাম গর্ডন গ্রিজের যে আমরা দারুণ একটা মাঠের বাইরে অন্যরকম একটা টিম ছিলাম। মানে এগুলো তো আমার মনে ছিল না। 97 তো বাস 2004 ৭ বছর আগের ৪ ঘটনা। বছর। তো তখন তো নতুন প্লেয়ার সব আসছে। তখন আমি দেখতাম যে আমরা দ্বীপ হয়ে গেছি সবাই। এর সাথে কথা বলে না, ওর সাথে কথা বলে না বা এ খাইতে একলা চলে যায়, ও চলে যায়। তো আমি আস্তে করে সবার রুমে আমি মেন্টরিং করা আরম্ভ করলাম। আমি মোর দ্যান আ প্লেয়ার দ্যান আ মেন্টর। তো আমি কথা বলতে পারলাম। যে যেটা পছন্দ করে। আমি জানতাম কে কি পছন্দ করে। তো আমি কথা বলতাম এবং বন্ধু বানানো আরম্ভ করলাম। স্টার্ট মেকিং ফ্রেন্ডস এবং কি হলো জানেন আমি যখন ফ্রেন্ডস বানানো আরম্ভ হলো, আমার যখন অনেক ফ্রেন্ডস হয়ে গেল, তখন তো আমরা গ্রুপে আড্ডা মারি। ফ্রেন্ডস হয়ে গেলে তো আর একলা আড্ডা হবে না। তখন তো গ্রুপ আড্ডা হবে, রাইট? তখন এই যে সবাই সবার সাথে আস্তে ডেভেলপড হলো, বন্ডিংস হলো, বেরোলাম। আমি বুঝালাম ছেলেদেরকে, ইটস জাস্ট নটলি আমরা বাংলার জন্য ফাইট করি। আমরা লাল সবুজের জন্য খেলি। আমাদের এখানে তো একলা ইন্ডিভিজুয়াল কিছু নাই। তুমি আজকে ইন্ডিভিজুয়াল একটা ৭০ করলা, তুমি তালি পাইলা, কিন্তু লাভ তো নাই। খেলতে হবে তো দেশের জয় না পেলে তো হবে না। আই ওয়াজ ভেরি ক্লোজ টু ইট। আমি যখন মুলতান টেস্টটা হারলাম, মানে আমার কাছে মানে মনে হচ্ছে পৃথিবী ভেঙে পড়ছে আসলে। মানে আমরা এটার জন্য এত কষ্ট করছি। ডেভের সাথে আমার একটা লাগাও ছিল। তারপর আমি এই আস্তে করে কিন্তু ডেভ আমাকে সাপোর্ট করা আরম্ভ করলো এবং উই মেক আ গুড ইউনিট। আস্তে আমরা উই বিকাম আবার আমার কাছে মনে হচ্ছিল যে না আবার সেই ৯৭-৯৮ চলে গেলাম আমরা যে যখন আমাদের সাথে গর্ডন ছিল ৯৭, ৯৮, ৯৯, ৯৬ বছরের মতন। তো ডেভ ওয়াটমোর যেটা ছিল হি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি। মানে অ্যাজ আ কোচ হি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি। মানে আপনি তার সাথে যা খুশি তাই করতে পারেন নাকি। মানে হি ওয়াজ দ্যাট ফ্রেন্ডলি। তো তারপরে সুবিধা হইলো। আমরা শুরু করলাম কিন্তু আমরা জিততেছিলাম না। মেইন অবজেক্টিভ আমরা ম্যাচ জিততেছিলাম না। আমরা খেলতেছিলাম। মোটামুটি আপনি পাকিস্তান ট্যুর আপনার মনে আছে আমরা উই প্লেড ওয়েল। ওয়ানডে গুলোতে আমরা ভালো খেললাম। টেস্ট ম্যাচেও আমরা করাচিতে আমরা খুব ক্লোজ ম্যাচ হারলাম। আমরা পেশোয়ারে মুলতানে লিড নিলাম, পেশোয়ার লিড নিলাম। কিন্তু আমরা জিততে পারি নাই। বিকজ আমাদের এক্সপেরিয়েন্স ছিল না। টু বি ভেরি অনেস্ট উইথ মি ওই সময় আমাদের এক্সপেরিয়েন্স ছিল না। বাট উই ট্রাইড আওয়ার বেস্ট এবং হি ওয়াজ ভেরি গুড কম্পেনিয়ন আমার সাথে সত্যি কথা বলতে গেলে ডেভ ওয়াটমোর ওই সময়। বাট শেষের দিকে সে একটু ছিল সেটা অবশ্য ডেফিনিট ওরও রিজন ছিল, আমারও রিজন ছিল হয়তোবা। বাট একটা টিমকে যে বাঁধতে পারছিলাম যেটা আপনি যেটা বললেন, বোর্ড যেটা চাইছিল যে এই ভাঙ্গা দ্বীপটাকে আবার জোড়া লাগানো, সেটা থেকে আমি মনে করি আই ওয়াজ ভেরি সাকসেসফুল। প্রবাবলি ওই কৃতিত্ব আপনাকে আপনার ওই সময়কার টিমমেটরাও দেয়। আমার তো নিজের চোখেই দেখা। সো মুলতান টেস্টে আসবো বিশেষ কারণে যে আপনার আপনার টেস্টে আপনার ইউটিলিটি নিয়ে আপনার একাদশে থাকা নিয়ে কথা সবসময় প্রশ্ন ছিল। বাট ওই টেস্টটা শুধু মানে আপনার নিজের শুধু না। মানে আমি বলব যে আপনার তো বেস্ট পারফরম্যান্স ওই টেস্ট ডেফিনিটলি। বাট ওই টেস্টটা জিতলে বাংলাদেশ ক্রিকেটের কনফিডেন্স লেভেল বা আসলেই কোনো ড্রামাটিক মানে চেঞ্জ আসতো কিনা বাংলাদেশের ক্রিকেটে? অবভিয়াসলি আসবে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানো মানে তো অবশ্যই অনেক বড় ব্যাপার হতো না? আপনার ১ম টেস্ট জয়, অ্যাওয়ে সিরিজ, পাকিস্তানের মাটিতে পাকিস্তান কেমন পরাশক্তি আপনি তো জানেন, ঠিক না? তো আমরা যদি তখন পাকিস্তানকে হারাতে পারতাম এটা নাথিং লাইক ইট। আপনার পেশোয়ারও নিশ্চয়ই মনে আছে। আমরা পেশোয়ারে কিন্তু আমরা বড় লিড নিয়েছিলাম। আর মুলতানটা ওয়াজ আনলাকি। আমরা এত সুযোগ পেয়েও ম্যাচটা জিততে পারি না। আর আম্পায়ারিং ওয়াজ টেরিবল। এত বাজে আম্পায়ারিং আমার মনে আছে। মোহাম্মদ রফিকের বলে বোধহয় ইনজামাম আউট ছিল, এলবিডব্লিউ ছিলেন। ক্লোজ ছিলেন। আপনারা রান আউট মিস করেছেন। হান্নান না অলোকের অল ক্যাচ অলোক যেটার জন্য রশিদ লতিফ সাসপেন্ড হইল। সাসপেন্ড হলো। মানে ওরা যা করার, ওরা জিততে যা করার জন্য পাকিস্তান এবং 4th ডে যখন ওরা ব্যাটিং করলো, আমার স্পষ্ট মনে আছে যেদিনকে আমরা 4th ডে তে গিয়ে ম্যাচ হারলাম। মুলতান মাঠটা একটু আ ইয়েতে দূরই ছিল। আমরা বেশ দূরে, সকালে গিয়ে বেশ দেখি যে দূরে। পুরা উইকেট ন্যাড়া করে দিছে। মানে যে ঘাস ছিল, ঘাসই কমায় দিছে আসলে। মানে আপনি 2nd ইনিংসে ফার্স্ট ইনিংসে আমার বল যেই সুইং করছে, 2nd ইনিংসে তার থেকে অনেক বল কম সুইং বিকজ অফ ঘাস কমায় দেওয়ার কারণে। তো যাই হোক আনফরচুনেটলি মানে আমরা ওই ম্যাচটা হারি এবং এটা আমাদের মানে আমার জন্য খুব দুঃখের একটা দিন ছিল আসলে সত্যি কথা বলতে গেলে যে এত কাছে এসেও মানে তীরে এসে দড়ি ধরতে পারবে না এরকম কি একটা কথা আছে না, ওইটা হয়নি আসলে। মানে খেলাটা আমার টিভিতে দেখার সুযোগ হয়েছিল লাইভ। মোহাম্মদ রফিক তো টপ পারফর্মার। আপনি ওই ম্যাচে হুম। ৭ বাংলাদেশের উইকেট টপ পাইছিলাম। ৭ হ্যাঁ। উইকেট। মোহাম্মদ রফিককে আপনি একদিক দিয়ে টানা বোলিং করাচ্ছিলেন। একসময় মনে হচ্ছিল যে আপনি উল্টো দিক থেকে আপনার পরে মানে আপনি তো আর প্রবাবলি 2nd ইনিংসে ২৭ বা ২৮ ওভার বোলিং করেছিলেন। এনাফ ওয়ার্কলোড হয়ে গিয়েছিল। একটা বেটার অপশন থাকলে কি মনে হয় যে যদি আপনি রিভিজিট করেন ওই ম্যাচটা, একটা বেটার অপশন থাকলে হয়তো উইকেটটা বের করতে পারতেন? আপনি কোথায় প্রশ্ন করছেন আমি বুঝছি জিনিসটা। 2nd টেস্ট ম্যাচ ইন পেশোয়ার, ফ্ল্যাট উইকেট। তো মাশরাফিকে আমি বললাম, "তুই এই ম্যাচটা খেলিস না।" "কেন খেলবো না?" আমি বললাম, "দেখ তোরে গর্ডন কিন্তু নেক্সট ম্যাচ খেলাবে না।
ডেভ ওয়াটমোর। ডেভ হুম। ওয়াটমোর তোকে খেলাবে না। ও বলছে যে, "তোকে যেকোনো ২ টা টেস্ট ম্যাচ তুই খেলবি।" বিকজ ওর ইনজুরি প্রন ছিল। তো বলল, "চাচা যদি আমি ভালো বল করি তাহলে আমারে খেলাবে না?" মাশরাফির মাশরাফি। যেরকম কথাবার্তা ছিল। আমি বললাম, "না ম্যাচ তোরে খেলাবে তুই খেলিস না।" কয়, "না আমি খেলবো।" আচ্ছা খেললো ন্যাড়া উইকেট কিছু করতে পারল না। মুলতান যখন ঘাস দেখলাম আমি ডেভকে বললাম, "ডেভ মাশরাফি খেলবে।" কয়, "তোমার আমি বলছি।" আমি বলছি, "প্লিজ আমার মাশরাফিরে দাও এই ম্যাচে আমার মাশরাফি লাগবে।" তখন কিন্তু আমার মনে হয় মঞ্জু আর তাপস কেউ একজন ইনজুরি নিয়ে হাইড করেও খেলে ফেলছিল আমার মনে হয় কেন জানি আ না। ইফ আই এম তাপস নট রং তাপস মনে অনেক হয় কম বল বোলিং করছিল করেছেন। হ্যাঁ। তো মাশরাফি থাকতে উইল বি আপনি মনে আছে ২ টা মাশরাফি ক্যাচ ধরছিল গালিতে? ৩ টা। হ্যাঁ, ৩ টা আনবিলিভেবল, ক্যাচ। ফার্স্ট আনবিলিভেবল, আনবিলিভেবল। তো মাশরাফি ফিট ছিল বাট ওই যে ইনজুরি প্রন থাকার কারণে ওকে তাকে রেস্ট 1 টা দেয়া। খেলতে পারে না। গড়নের আগেই বলে দিচ্ছিল আসলে। যার জন্য মাশরাফি খেললে আমার মনে হয় যে আমরা ওই ম্যাচে হেসে খেলে জিততাম আসলে। সত্যি কথা বলতে গেলে। মোহাম্মদ রফিক আ কে যে ডেভ ওয়াটমোর রুমে ডেকে নিলেন সেটা কি মুলতান টেস্টের আগে? আপনি ছিলেন। হ্যাঁ। রফিককে আপনি এই গল্পটা যদি একটু বলেন। রফিক আমারে বলছে যে, আমি কইছি, "রফিক তোর ড্যাপ তোরে বলতেছে তুই রেড বলের টিকেটে চিন্তা করতে হইব। মানে তোর কয় তোর জিগা যে ওরে আমার কি করলে আমি রেড বল টিকেটে থাকমু এটা তুই জিগা আগে ভালো কইরা।" তো রফিক তো অলওয়েজ এগ্রেসিভ একদম বুঝছেন না? তো ডেও ভয় পেয়ে গেছে। মানে রফিক যেভাবে জিগাইছে। কই, "তুই ক, জিজ্ঞাস না কেন? জিগা এখন।" আমারে কইতে। আমি তো বলে জিগাইছি, টাইম দিয়ে জিগাইতেছি। তাই আমি আর বললাম, "ডেভ ও জিজ্ঞেস করছে।" বলে, "পারফর্ম করতে হইব।" পারফর্ম মানে কি পারফর্ম করতে হবে এটাও জিগা। মানে কয় উইকেট লইতে হইব ওরে? হ্যাঁ, মানে টেস্ট ম্যাচে কয় উইকেট নিতে হবে? রফিক was that confident মানে আমি আপনাকে একটা কথা বলি যে, কয়, "পয়সা রাখ।" উইকেটে পিচে। হ্যাঁ, বলে ওই যে ১৮ পয়সা পাওয়া যেত না? কয়, "পয়সা রাখ, ওই পয়সার মধ্যে বল ফেলামু।" রফিক was that confident ওর ডেইজ এ। মানে এই জিনিসটাই যে তিনি যে ডেভ ওয়াটমোরের পরামর্শ নিয়ে বা বোলিং কোচের পরামর্শ শুনে বোলিং করতেন এটা আমার কখনো মনে হয় নাই। না, এমন না যে উনি সারা পৃথিবীর ক্রিকেট ভেজে খেয়ে ফেলেছেন, কোচিং ম্যানুয়াল ঘেঁটে ফেলেছেন। মানে সো ন্যাচারাল। আপনি এরকম ন্যাচারাল পারফর্মার বাংলাদেশে বা মিসআন্ডারস্টুড ও বলব। তাকে কিন্তু অনেকদিন ও আরেকজন লেফট হ্যান্ড স্পিনারের কারণে তার বলে টার্ন বেশি, লুপ বেশি বলে মোহাম্মদ রফিককে সাইড লাইনে রাখা হয়েছিল। প্রবাবলি ওই সময়ের আমাদের ক্রিকেট যারা পরিচালনা করতেন, ইভেন মিডিয়াও আমি বলব যে কিছুটা নেগলেক্ট করেছে। বাট মোহাম্মদ রফিক ওই সময়ে উনার যে ক্রিকেটিং পারফরম্যান্সটা মানে আপনি এরকম ট্যালেন্ট এবং তার নিজের মতো করে ক্রিকেট খেলা ক্রিকেটার দেখেছেন কিনা বাংলাদেশে? না। মানে কাছাকাছিও নাই। আমার মনে হয় না। রফিক তো খুব ছোটবেলা থেকে আমরা একসাথে শুরু করি। রফিক তো তখন ডেঞ্জারাস ফাস্ট বোলার। তখন ব্যাটে মানুষ খুন করে দেওয়ার মতন অবস্থা। গায়ে জোরে, জোরে বল করতে এরকম। তো ওই ওয়াসিম হায়দার আসার পর থেকে ওরা কিন্তু বিমানে লেফট আর্ম স্পিনার শুরু হইল। অ্যান্ড হি ওয়াজ দ্যাট অ্যাকুরেট, হি ওয়াজ দ্যাট অ্যাকুরেট। মানে পারলে কইতো যে আমার চোখে বাইন্ধা দে আমি বল ফেলে দিয়েছি। মানে এরকম কয়টা ছেলে বলতে পারে আপনি বলেন। পয়সা রাখ বল ফেলাই দিয়েছি। মানে এরকম ছিল। আর আমার মনে হয় যে একই অ্যাকশনে একই জায়গায় বল ফেলানো ভেরিয়েশন কত জোরে মারবে, আর্ম করবে, বল স্পিন করবে। মানে এত মানে আপনি যে আমার মনে হয় সত্যি কথা আমি যদি এখন গুনি মানে এখন যদি ওইভাবে বলি, আগে তো বুঝতাম না আসলে। সত্যি এখন বুঝি যে মোহাম্মদ রফিক কি ছিল। ১০০ বলের মধ্যে মানে আমার মনে হয় ৯০ টা বল মানে এক জায়গায় বল ফেলাতে পারার মতো অ্যাবিলিটি ছিল রফিকের। মানে which is মানে ট্রিমেন্ডাস অ্যাবিলিটি আমার মনে হয়। এটা আমি এরপর আর মোহাম্মদ রফিক দেখি নাই। সাকিব ওয়াজ অ্যাবসোলিউটলি ব্রিলিয়ান্ট। নো ডাউট সাকিবের কথা বলা যাবে না। সাকিব এরকম আমার কথা বলে সাকিব ওয়াজ মোর intelligent bowler than Rafiq Khalid, but Rafiq was much more accurate than Sakib. মানে আমি কথাটা যদি যে রফিকের অ্যাকুরেসি যদি সাকিবের থাকতো মানে আরো বেটার হইতো সাকিব। বাট আবার সাকিবের ইন্টেলিজেন্স যদি রফিকের থাকতো তাহলে বাট রফিক যে ইন্টেলিজেন্স ছিল না সেটাও ভুল কথা। রফিক বোলিং ইন্টেলিজেন্ট ছিল কিন্তু। যেজন্য রফিক ব্যাটসম্যানকে ভুল বানাতে পারছে। মানে ওরা এক আর্ম বল দিয়েই কিন্তু দুনিয়ার ব্যাটসম্যানকে আউট করছে, ঠিক না? সুতরাং আমার মনে হয় যে আ সাকিবকে দেখি। সাকিব ওয়াজ ব্রিলিয়ান্ট নো ডাউট আমি যেটা বললাম। রফিক আর সাকিবকে আসলে খুব একটা কম্পেয়ার করা যাবে না। দুজন ২ টাইপের বোলার যদিও। রফিক ওয়াজ মাচ কুইকার ইন দ্য এয়ার জোরে বল করতে একটু জোরের উপরে। সাকিব হয়তোবা ফ্লাইটেড ট্র্যাজেডি করে ভুল বানায় ব্যাটসম্যানকে তার স্পিন দিয়ে, তার আর্ম বল দিয়ে। বাট রফিকের কিন্তু যে স্পিন করাইতে পারত না কতটা ভুল। স্পিন করাইতে পারত বাট স্পিন করাইতো না। সোজা উইকেট টু উইকেট বল। কথা হলো যে উইকেট পাই না পাই রান দিমু না। রফিকের ইন্টেনশনটাই এরকম ছিল যে রফিকের পাই না পাই রান দিব না। ওই টাইট বোলিং করছি না, টাইট বোলিং রাখতে হইব। তো রফিকের এই জিনিসটা রফিকের ওয়াজ বাট অ্যাবসোলিউটলি আপনি ব্রিলিয়ান্ট। যদি ওই সময়ের ক্রিকেট ফেসিলিটিস ভাবেন, কোচিং স্টাফের সাপোর্ট ভাবেন এবং মোহাম্মদ রফিকের বয়সটা ভাবেন। মানে তিনি কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন বাংলাদেশ খুব রেগুলার খেলা শুরু করে, দ্যাট টাইম উনি 30 প্লাস উনার বয়স। সো কি মানে ওই সবকিছু মিলিয়ে তিনি যে ওয়ার্কলোডটা নিতেন ৩০ ওভার, ৩৫ ওভার বোলিং করতেন। একটা ম্যাচে ৬০ মানে কোনদিন বাংলাদেশ সেকেন্ড ইনিংস যদি অপোনেন্টকে ব্যাট করাতে পারত সেসব ম্যাচে ৫০ ওভারও বোলিং করেছেন। মানে এটা অ্যামেজিং মনে হয়। আপনি আবার বেড়ে ওঠার চিন্তা করেন, কোথায় বেড়ে উঠছে?
কি পরিবেশেও বেড়ে উঠছে, এটা আপনার মাথায় আনতে হবে কিন্তু, হ্যাঁ? যেখানে মানে পরিবেশটা আমার মনে হয় না যে খুব একটা ইয়ে ছিল। আমি জিজ্ঞাইতাম তো ওরে মাঝে সাঝে যে, "রফিক তুই এত স্টেমিনা কেমনে?" কয়, "বেটা নদী পার হইছি কতবার। মানে সাতটায় হাতটায় কতবার পার হইছি।" রফিক তো আগে এরকম করে কথা বলতো আসলে। এখন তো রফিক ভেরি, ভেরি স্মার্ট। হ্যাঁ? তখন ও পদ্মার মানে বুড়িগঙ্গা এই পার থেকে আসতো আর ওই পারে যাইতো। কয়বার গেছে সেটা বলতো। ৩-৪ বার মানে আমি যাইতে পারতাম না। যেটা মাস্টারমশাই বলত। যেটা মাস্টারমশাইয়ের গল্প ছিল যে ওই চিত্রা নদীতে। চিত্রা নদীর মধ্যে ডুব দিয়ে কত সাঁতার কাটতে পারত ও কইতে পারবে না কতবার পারত। সুতরাং রফিক আর মাশরাফি আমি যখন বাসায় চিন্তা করি দুজনের কথা, দুজনে কিন্তু সাঁতারের কথা বলতেছে। সাঁতারটা কত ইম্পোর্টেন্ট যে রফিক ওয়াজ দ্যাট স্টেমিনা যে আপনি যেটা বললেন ৩০, ৩৫, ৪০ বার বাট ওরে বল থেকে সরাইলে ওর মন খারাপ হয়ে যেত। ওর টায়ার্ডনেস মাইন্ডনেস ছিল না। ওকে যদি আপনি বল থেকে সরাই দিতেন, "কিরে সরাইলি? কারণ রেস্ট দি।" কয়, "কি রেস্ট? রেস্ট লাগবো না। আমি বল করতে পারবো।" মানে রফিক ডোমেস্টিক ক্রিকেটেও যদি আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেটের কথা ধরেন, আমরা তো এক টিমেই খেলতাম ঢাকা মেট্রো। তো রফিক ওইখানেও ঐরকম ছিল। তো রফিকের কথা আলাদা করে মানে তো আপনার ক্যাপ্টেন্সিতে আমার যতদূর মনে পড়ে, আই এম সিউর যে আপনার ২ টা বোলিং আর্মার ছিল। মোহাম্মদ রফিক এবং পাগলা। মাশরাফি বিন হ্যাঁ, মুর্তজা। হ্যাঁ। মানে পুরো বোলিং ইউনিটটা মনে হতো এই দুজনকে দিয়ে উইকেট নিতে হবে। এই দুজন আবার একটু ডিফারেন্ট টাইপের ছিল। তাদের কিভাবে ম্যানেজ করতেন? রফিকের কথা যেটা বললাম, কিন্তু রফিককে বোঝানো যেত। মাশরাফিকে বোঝানো যেত। মাশরাফি তো স্মার্ট। মাশরাফি তো ছোটবেলা থেকে ভেরি স্মার্ট কিড, হ্যাঁ? মানে আমার মনে হয় যে কিভাবে বল করবে। কয়, "চাচা উড়ায়-মুড়ায় দিমু না।" মানে কথা ছিল মানে ও তো মাশরাফি তো মানে আমি আপনাকে একটা সত্যি কথা বলি। আমাদের ১ম মাশরাফি যেদিন আমার দেখা, রাইট? বুয়েটের মাঠে আমরা ম্যাটে বাংলাদেশ টিমের প্র্যাকটিস ম্যাচ চলতেছে। মাশরাফি আমার টিমে। বাটা রাবার স্টারের স্পাইক আছে না? মানে যেটা মনে হয় ওইটা পইড়া সে বল করতেছে। মানে অপোনেন্ট টিমে মানে আর ফরচুনেটলি আমরা কি অপোনেন্ট টিমে না। আকরাম ভাই, বুলবুল ভাই, নান্টু ভাই সব ব্যাটিং করছে। আপনি খালি ওদের জিজ্ঞেস করেন ওর স্পেলটা কি ছিল? হ্যাঁ? তো ওই পরের আমি মাশরাফির ১ম বুট কিন্তু আমি কিনে দিই। ওরা জিজ্ঞেস করলে আপনি বলবে যে আমার ওর ১ম বুট আমি কিনে দিই ওরে। তো মানে মাশরাফি ওয়াজ মানে ও তো এগ্রেসিভ। আমার মনে হয় কনফিডেন্ট এ ভরা ২ টা ছেলে ছিল। সবচেয়ে বেশি সত্যি কথা ওরা ওদের অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল। মাশরাফির তো অবশ্যই, রফিকের তো আমি আপনাকে বললামই ও কিরকম ছিল। তো ২ টাই আমার মানে সত্যি কথা বলতে গেলে আমার যদি উইকেট দরকার হয় আমি তখন ওদেরই ডাকি যে বল করে দে আমাকে। ঠিক আছে? মানে আপনি মাশরাফির প্রসঙ্গ আসলেই সঙ্গে মোহাম্মদ আশরাফুল চলে আসেন। এরপর সামনে এগুলো যদি আমি বড় মানে তারকা ক্রিকেটার বলি যারা অনেক বেশি ইমপ্যাক্ট রেখেছেন বাংলাদেশ ক্রিকেটে। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ। মানে এদের ডেভেলপমেন্টটা আপনার দৃষ্টিতে আপনি কিভাবে দেখেছেন? মানে আশরাফুলের কথা যদি আপনি বলেন একদম ছোটবেলায়, তখন আমার অমরজিতি ক্লাব, আমি ওরে খেলাইলাম অমরজিতি ক্লাবে। তো আমার ক্যাপ্টেন ছিল বাকি বলে একটা ছেলে ছিল। বাকি তখন ক্যাপ্টেন। তাকে আমি বললাম যে ওরে আমি হিমেল নামেই ডাকতাম। ওর নিকনেম ইস হিমেল। তো আমি হিমেল আশরাফুল ৭ নম্বরে ব্যাটিং করবে। বাট ও পুরো ৮ ওভারে বোলিং করবে। তখন ৪০ লেগ ওভারের স্পিন। খেলা। লেগ স্পিন। আশরাফুল ৮ ওভারে বোলিং করত। ৬ টা ৬ খেত মনে হয়। ৫ থেকে ৬ টা ৬ খেত। কিন্তু ৫ টা উইকেট পাইত। কারণ তখন ওই লেগ স্পিন ওই ফ্লাইট দিয়ে মারতে দেখলে মানে পাবলিক তো মানে ব্যাটসম্যানরা পাগলের মতো মারতে যেত। স্টাম্পিং হইতো না তো টপে যেত লেগ স্পিন। আশরাফুল বল স্পিন করত অনেক। তো আশরাফুলকে আমি ছোটবেলা থেকে একদম যা দেখছি যে ওরও এই সাহসী ছেলে ছিল। মানে অতটুক পিচ্চি কিন্তু খুব সাহস ছিল। ম্যাটে ৭ বার ঠিকই ১৮-২০ নট আউট, ২৫ নট আউট আশরাফুল এরকম থাকতো। আর এদিকে বেড়ে ওঠাটা দেখলাম আশরাফুলের বলেন কিংবা এদের ডেডিকেশন ছিল ভাই। সত্যি কথা বলতে এরা 100% ডেডিকেটেড। মানে আমি তো মানে তামিমেরটা তো আমি নিজে দেখছি। রিয়াদেরটা তো আমার নিজে দেখা। সাকিব, মুশফিক একটু দূরে ছিল। এইজন্য এরা বিকেএসপি ছিল এতটা দেখি নাই। আর বাকি থাকলো আম না এই তো সাকিব মানে আমরা পঞ্চপাণ্ডব যাদের হ্যাঁ, আর বলি আরকি। মাশরাফি তো আমি দেখছি। মাশরাফি জি। মানে সাকিব মুশফিককে আমি একটু দূরে ছিল যেহেতু ওরা বিকেএসপি ছিল। বাট এই বাকি ৩ টাকে তো আমি দেখছি। তামিমকে আমি ঘন্টার পর ঘন্টার বল করছি ডিএইচএস এর মাঠে। রিয়াদ তো আমার সাথে আন্ডার ঢাকা মেট্রো থেকে ডেভেলপ করছে আমি দেখছি। বাট প্রত্যেকটা ছেলে বাস ডেডিকেটেড অ্যান্ড ডিসিপ্লিনড। সত্যি কথা বলতে গেলে অনেক ডিসিপ্লিন ছিল, ডেডিকেশন ছিল এবং তারা প্রচুর পরিশ্রম করছে। আমি তামিমকে মাঝে আমার বিরক্ত লাগতো যখন আমি বাংলাদেশ টিমের কোচ ছিলাম। যে আমার বোলিং মেশিনে ০.৫ ঘন্টা বল করাইলো, একটা বল মারল না। মানে খালি বল ছাড়া ট্রেনিং করতে টাইম ০.৫ ঘন্টা। তাই ওদের ট্রেনিং কিন্তু দেখা যাইত না। সত্যি কথা। আমি সাকিবের কথা বলি যে এটা একদিন আসলো, "সুরমা বল দেন।" বল করল ৬ টা বল করল, "নেন বল করব না।" আমি, "কিরে?" কয়, "না বল করতে ভাল লাগছে না।" দিয়ে দিছে। আর ব্যাটিং এরকম ধরেন ৭-৮ মিনিট ব্যাটিং করে আবার ব্যাটিং করে চলে আসবে। পরের দিন গিয়ে দেখা যায় সে ১.৫ ঘন্টা ব্যাটিং করে, ১.৫ ঘন্টা বোলিং করে। মানে হি ইস সো ওর সুইং ও জানে। ও বল হাতে যখন বল ঘুরায় হি ওয়াজ হ্যাপি। ওর বল করতে চেষ্টা করত না বা ব্যাটিং করতে না। তো এটা মুশিকের কষ্ট। সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন যে আপনি একটা ছেলে ২ টা ছেলে ধরেছে। একটা মাশরাফি, একটা মুশফিক।
মানে স্টেডিয়ামে গেলে আপনি পাবেন যে ২ জন ছেলে তারা এত ডেডিকেশন আর ডিসিপ্লিন ছিল সত্যি ভাই। বিশেষ করে আমি মুশির কথা বলব। মুশি সবার আইডিয়াল হওয়া উচিত আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটে। মানে ওর ডিসিপ্লিন অ্যান্ড ওর ডেডিকেশন টুয়ার্ডস দ্য গেম মানে এটাই। পারফরম্যান্স তো এটা পরের কথা ঠিক না? বাট ও যেরকমভাবে ট্রেনিং করতো বা যেই ট্রেনিং ও করে এখনো করে। আমার মনে হয় যে এখনো খেলা শুরুর আগে ১ ঘন্টা আগে চলে যাবে। এখনো নিজের কাজটা নিজে করে রেডি হয়ে থাকবে। যখন টিম আসবে টিমের সাথে সে তার ওয়ার্ম আপ এটা টিমের ডিসিপ্লিন গুলা ঠিক করবে। বাট তার আগে কিন্তু ওর কাজ করে রাখে। ও কাউকে ডিস্টার্বও করতে যাবে না, বদর করতে যাবে না। নিজের জায়গাটা এত পরিষ্কার করে গুছানো। মনে হবে যেটা মুশফিকের জায়গা। সবাই বুঝবে ড্রেসিং রুমে গিয়ে মুশফিক কোথায় বসে। তো এই জিনিসগুলো আসলে না মানে ওদের যখন দেখি বা ওদের ছোটবেলা থেকে বড় হয়ে আজকে ওরা তো প্রায় শেষের দিকে ক্রিকেট খেলায়। এবং বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের একটা বড় পদক্ষেপ ওদের হাতে। এটা বলতেই হবে, মানতেই হবে সবাইকে আমাদের। যে বাংলাদেশ এই ৫ জনের হাত ধরে বাংলাদেশের কিন্তু একটা ট্রান্সেকশন হয়েছে একদম সত্যি কথা বলতে গেলে। একদম এই পার থেকে ওই পার চলে আসছে। এরা যেন ওদের ৫ জনের অবদান অনেক বেশি। বাট আপনার কি মনে হয় যে মানে এই ৫ জনকে আপনি বলছেন একটা বাকবদলের জায়গায় ছিলেন। বাট তারা যদি কোনো একটা গ্লোবাল ইভেন্ট জিতেন, ইভেন একটা এশিয়া কাপ বা ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল যদি ব্রেক থ্রু করে দিয়ে যেতে পারতেন, বাংলাদেশ ক্রিকেটটা এখন আরো বেটার জায়গায় থাকতো। প্রবাবলি তাদের ব্যর্থতার জায়গা হলো এটাই। সাহেব ভাই আমি না আপনি যদি একবার দেখেন চিন্তা করে ২ রানের কান্না। আমরা এশিয়া তো কাপ। চ্যাম্পিয়ন হইতেই পারতাম না সাইদ ভাই। হইতে পারে নাই। ওরা তো মানে মানে দড়িটা ছুঁইতে পারে নাই খালি। বাট ওরা অলমোস্ট অনেক জায়গায় ওরা অনেক কাছাকাছি। এই কথাগুলো আমরা ভুলে যাই কিন্তু। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হইনি কিন্তু এশিয়া কাপ তো চ্যাম্পিয়ন হয়ে গেছিলাম। অনেক কিছু হচ্ছে আপনি জানেন। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত সাকিব আর মাহমুদুল্লাহ। মাহমুদুল্লাহ সেঞ্চুরি মানে আপনি এগুলো কিভাবে ভুলে যান? সত্যি কথা। ওরা তো চেষ্টা করছে। ওদের ডেডিকেশন তো আমি না, আমি মানে যেটা বলছি যে তারা করে তো দিতে পারত। আইকনিক। করে দিতে অবভিয়াসলি, গেলে অবভিয়াসলি। হয়তো নেক্সট জেনারেশন এর নেক্সট জন্য সিজন এটা হ্যাঁ। বাট তারপরেও ওরা তো একটা ট্রান্সফরমেশন তো ওরা করে দিয়ে গেছে ভাই। এখন তো নতুন জেনারেশন ট্রান্সফরমেশন। এখন নতুন জেনারেশন ট্রফির জন্য করবে। আমি যদি বলি যে একটা ট্রান্সফরমেশন তো করে দিচ্ছে। যেখানে আমরা ফাইনালে খেলার কথা চিন্তাই করতে পারতাম না। আপনি আমাদের সময় কি পারতেন ফাইনাল খেলার কথা চিন্তা করতে? পারতেন না। সাকিব ওরা কিন্তু ফাইনাল খেলাইছে বাংলাদেশকে। বা সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল খেলাইছে তো ওরা বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে। এখন এই গ্রুপের স্টেজ না 19 তো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করে দিচ্ছে বাংলাদেশকে। তো 19 এর ছেলেরা তো এখন ন্যাশনাল টিমে জায়গা করে নিচ্ছে জায়গা সবাই। করবে, ঠিক না? ওরা করবে। তানজিদ তামিম বলেন, তাহিদ হৃদয় সাকিব। বলেন, পারভেজ ইমন বলেন, তানজিম সাকিব বলেন, আকবর বলেন, যারা আসতেছে শরীফুল বলেন, রাকিবুল বলেন, তারা করবে। তারা এখন তাদের কাছেই চ্যালেঞ্জ নিতে হবে যে না ঠিক আছে ভাইরা আমাদেরকে যেখানে নিয়ে আসছে সিনিয়ররা তার আমি এই একটা স্টেপ আমাদের উঠাইতে হবে। তাদেরকেই রেসপন্সিবল নিতে হবে। খালিদ মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এতক্ষণ খালিদ মাহমুদের কাছ থেকে তার ক্রিকেটার হয়ে ওঠার, ক্রিকেট খেলোয়াড় হিসেবে, কোচ হিসেবে এবং বোর্ড পরিচালক হিসেবে তার অভিজ্ঞতা, তার আশাবাদ, হতাশার জায়গাগুলো শুনছিলাম। তবে আমি তাকে যেটুকু চিনি, যেটুকু জানি, সময় স্বল্পতার কারণে পুরোটা বিস্তারিত জানাতে পারিনি। তারপর চেষ্টা করেছি যে সীমাবদ্ধ সময়ের মধ্যে যতটুকু জানার। আপনার ভালো লেগেছে বা মন্দ লেগেছে আমি জানি না। বাট প্লিজ জানাবেন কমেন্ট বক্সে এবং যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি।